আমি আবারও ধন্যবাদ জানাই উপস্থিতি সকল পার্টিসিপেন্ট আজকে সেশনে জয়েন করার জন্য। তো আমরা যারা জয়েন করতেছি আমরা কেউ বের হব না, এবং আজকের এই যে সেশনটা আমরা পেতে যাচ্ছি চমৎকার একটি সেশন। যে সেশনের টপিক হলো ডিসিশন মেকিং। আসলে আপনি ডিসিশনটা কেন নেবেন, বা আপনি যে ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, যে ব্যবসার সাথে আপনি দীর্ঘদিন ধরে ট্রেনিং মিটিং করতেছেন, তা আসলে এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আপনি আপনার কেরিয়ারটাকে কিভাবে এটার সাথে এস্টাবলিশ করতে পারবেন, বা ফরেভারের সাথে আপনি যুক্ত হলে এখান থেকে আপনি কি কি অর্জন করতে পারবেন, বা এখান থেকে আমাদের সিনিয়র যারা আছে তারা কি কি পেয়েছে, এই যাবতীয় সকল বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে চমৎকার একটি সেশন, চমৎকার একটা ট্রেনিং সেশন নিয়ে আসছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মেন্টর এবং ফরএভার লিভিং এর একজন ডাইনামিক সিনিয়র ম্যানেজার আমিনুল হাসান আরিফ বস। তো আমরা সকলেই একটু ওয়েট করব, এবং আমরা যারা জয়েন করতেছি আমরা কেউ বের হব না। আমরা নিরালা একটা পরিবেশে বসে, যদি আপনার কাছে হেডফোন থাকে হেডফোনটা ইউজ করে এবং ফোনটাকে রোটেট করে নেবেন। যে স্টাইলে আমরা মুভি দেখি ওই টাইপে আমাদের ফোনটাকে নিয়ে, এবং আপনার ফোকাস থাকবে আপনার ফোনের স্ক্রিনের উপর, এবং স্ক্রিনটাকে ফোকাস করে, এবং আপনার আমাদের ট্রেনারের কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার মাধ্যমে আজকে সেশনটা আপনি এখানে শেষ করবেন। এবং আমি সকলকে আবারও বলতেছি, আমরা শুরু থেকে শেষ অবধি থাকবো, শুরু থেকে শেষ অবধি থাকবো, এবং কেউ বের হবো না। আপনি যদি এখানে আজকে সেশন থেকে বের হয়ে যান, হতে পারে আপনি এখান থেকে অনেক কিছু মিস করবেন। আপনি যদি আজকে সেশন থেকে বের হয়ে যান, আমি বলবো যে আজকের সেশন থেকে আপনি অনেক কিছু মিস করবেন, যেটা হতে পারে আপনার সাকসেসের জন্য কাজে লাগতে পারে। এমন কিছু স্টেপ আজকের সেশনে আপনি পাবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় মেন্টর আমিনুল হাসান আরিফ বসের কাছে। বস, আপনি স্লাইডটা শেয়ার করে আজকে আমাদের ট্রেনিংটা উপহার দিবেন। আমরা সকলেই খুবই এক্সাইটেড, এবং আমরা আজকে সেশনটা আপনার কাছ থেকে উপভোগ করতে চাচ্ছি। উপস্থিত সকল সুধীবৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। So, আজকে আমাদের সম্মানিত হোস্ট ইমন হোসেন খুব চমৎকার ভাবে আমাদের মাঝখানে হোস্টিং মেনটেন করেছেন। এবং আজকে আমাদের যে ট্রেনিং সেশন ডিসিশন মেকিং, অর্থাৎ আমরা কেন ডিসিশন নেব, আমাদের ডিসিশন নিলে ফিউচার কি হতে পারে, এই বিষয় নিয়ে আমাদের মাঝখানে খুবই চমৎকার একটা ট্রেনিং সেশন উপস্থাপন করবেন এলিট গ্রুপের সিনিয়র ম্যানেজার আমিনুল হাসান আরিফ বস, যার ট্রেনিং এর মাধ্যম থেকে আমি সব ডিসিশন নিয়েছিলাম এই বিজনেস করার জন্য। সো আজকে ট্রেনিংটা খুবই ভ্যালুয়েবল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। এই ট্রেনিংটা যে ব্যক্তি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই ট্রেনিং শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যে উপভোগ করতে পারবে, আমি বিশ্বাস করি এই টোটাল সেশন থেকে সে একটা ডিসিশন নিতে পারবে, আর একটা ডিসিশন তার পুরো লাইফ চেঞ্জ হতে পারে ইনশাল্লাহ। যেহেতু আমার হয়েছে, এখানে আমার মতো হাজারো শিহাবের লাইফটাকে পুরো চেঞ্জ হয়ে গেছে একটা ডিসিশনের মাঝখান থেকে। তো আজকে এরকম একটা সেশন পেয়ে আজকে আমি অনেক এক্সাইটেড, এবং আজকের ট্রেনিংটা আমি মনোযোগ সহকারে করার জন্য অলওয়েজ রেডি আছি। So, আপনারা সকলেই তো রেডি তো? তো আজকের এই ট্রেনিং আমরা সকলেই শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এনজয় সহকারে উপভোগ করব। কেউ আমরা বের হব না, লিভ দেবো না। আজকের ট্রেনিং খুবই ভ্যালুয়েবল, খুবই গুরুত্বপূর্ণ, আর আজকের এই টোটাল সেশন আপনার জীবনে পরিবর্তন করতে পারে। সো মাই ডিয়ার অল অডিয়েন্স, আশা করি আপনারা আজকের এই টোটাল ট্রেনিং এনজয় সহকারে উপভোগ করবেন। সো আমি সময় দীর্ঘায়ী করবো না, চলে যাবো আজকে আমাদের সম্মানিত মেন্টর আমিনুল হাসান আরিফ বস। আমি বসকে আহ্বান জানাবো। স্লাইড শেয়ার হয়েছে, আপনি ভয়েস কন্টিনিউ করবেন আজকের টোটাল সেশনে। এবং আমরা যেভাবে আপনার কথা ডিসিশন নিয়েছিলাম আজকে সেম এইভাবে একটু ইনফরমেশন দিবেন, আমরা যেন সকলে আবার নতুন করে সিদ্ধান্ত নিতে পারি, এবং যারা শুরু করেনি তারা যেন শুরু করার জন্য সিদ্ধান্ত নিতে পারে, এবং আমরা যারা এখানে সফল তারা যেন একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের নেক্সট অ্যাচিভমেন্ট আমরা যেতে পারি ইনশাআল্লাহ। সো বস কন্টিনিউ করবেন প্লিজ। ওকে, আমার কথা সাউন্ড ক্লিয়ার? শিয়াব, জি, সাউন্ড এবং স্লাইড ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ট্রেনিং এর শুরুতেই আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ইমনকে, আপকামিং ম্যানেজার, এবং পরবর্তীতে ধন্যবাদ জানাই শিহাব ইসলামকে, আমাদের সিনিয়র ম্যানেজার। সে অল্প সময়ে কিন্তু সিনিয়র ম্যানেজার হয়ে গেছে। ম্যানেজার হওয়ার 2 মাস পরেই সিনিয়র ম্যানেজার হয়ে গেছে, শুধুমাত্র কি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে। ঠিক আছে, একটা সিদ্ধান্ত মানুষের লাইফ যে পরিবর্তন করে দিতে পারে আপনারা এদেরকে দেখলেই বুঝতে পারবেন। যাক, তো ট্রেনিংটা শুরু করার আগে আপনাদের কাছে আমি জাস্ট একটা প্রশ্ন নিয়ে প্রশ্ন করে শুরু করতে চাই, প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যে এখানে আমরা কি
কিছু স্টুডেন্ট আছি, কিছু জব হোল্ডার আছি, বা কিছু বিজনেসম্যান আমরা আছি। সো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা লেখাপড়া কেন করতেছেন, এবং যারা জব করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনি জব কেন করতেছেন, বা আপনি বিজনেস করতেছেন, আপনি কেন বিজনেস করতেছেন? সবকিছুর উত্তর কিন্তু একটাই, সেটা হলো কি ইনকাম, 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 টাকা, 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 ঠিক না? লেখাপড়া করে আমার কি হবে? জব হবে, জব হলে আমি ইনকাম করতে পারবো, ইনকাম করলে টাকা আসবে। জব কেন করতেছি? জব করলে আমার টাকা আসবে। ব্যবসা কেন করতেছি? টাকা আসবে। তাহলে ফরওয়ার্ড বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করব? সেম, টাকা ইনকামের জন্যই কিন্তু। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু আমাদের বলা যায় যে আমাদের জন্য, বাঙালির জন্য, যে যদিও এটা কি 80 বছর ধরে, 80 বছর পুরনো একটা বিজনেস, কিন্তু বাঙালির কাছে বা আপনার কাছে, আপনার যারা অডিয়েন্স নতুন আছেন, অনেকের কাছে কি নতুন। তো যেহেতু নতুন হওয়ার ক্ষেত্রে যতই অপরচুনিটি ভালো হোক না কেন, যতই মানুষের জীবন পরিবর্তন হোক না কেন, কিন্তু প্রথমেই কনফিউশন থাকে, আসলে আমি করবো নাকি করবো না, বা আমি পারবো নাকি পারবো না, হবে নাকি হবে না, এটা কনফিউশন কিন্তু থেকে যায়। So, আজ থেকে প্রায় 4 বছর আগে যখন আমি ফার্মার বিজনেসে আসছিলাম, আসার পর আমার কাছে সবকিছু ভালো লাগে। এখানে প্রোডাক্ট গুলো ভালো লাগে। আমি প্রোডাক্ট প্রথমে বিশ্বাস হয় না যে প্রোডাক্ট গুলো আসলে কার্যকর কিনা, তখন আমি ইউজ করে দেখি, ভালো লাগে। এরপরে যে ইনকাম অপরচুনিটি বা এই সিস্টেমটা, এখানে কি ফ্রিডম আছে, সেটা আমার কাছে সবসময়, আমি ছোটবেলা থেকে ফ্রিডম চাচ্ছিলাম, বা ফ্রিডম থাকতে ভালোবাসি। সেখানে কি দেখলাম এই বিষয়গুলো আছে। এরপরও যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আপনারা অনেকেই জানেন যে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আমি আসছি। তো আমি কি এখন এই নেটওয়ার্ক মার্কেটিং আসবো নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকবো, এটা দ্বিধাদ্বন্দ্বে আমি ভুগছিলাম। ফরেভার আমি করবো নাই করবো না। এখানে আমি এফবিও হবো নাকি হবো না, মানে আমি সিরিয়াসলি করবো নাকি করবো না, আমি কি পার্ট টাইমই করবো নাকি ফুল টাইম করবো। তো তখনই কি আমি ফরেভারকে নিয়ে রিসার্চ করি, এবং ফরেভারে যে আমি কাজ করব সিরিয়াসলি, আমাদের কেরিয়ার করবো, এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগে যায় 6 মাস। তো ইনশাল্লাহ আজকে যদি আপনারা ট্রেনিং করতে পারেন, তাহলে আমার মতো 6 মাস আপনাকে দেরি করতে হবে না। আপনারা এই 6 মাসেই কেউ সুপারভাইজার, কেউ স্টিমাইজার, অথবা কেউ ম্যানেজার হয়ে যেতে পারবেন, যদি আজকে আমার এই ট্রেনিংটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন। মানে একটা কথা আমি সবসময় বলি যে কোনো কাজ করতে হলে কি লাগবে, আপনাকে সেই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি সেই কাজে সিদ্ধান্ত নিতে পারবেন, সেই কাজে আপনি যেতে পারবেন। তাহলে আজকে অনেকদিন অনেক ট্রেনিং করছেন, বা নতুন যারা আছেন, আপনারা কি প্রত্যেকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যাক, আমার পরিচয়টা আমি দিলাম না, কারণ আমার সবাই ছিলেন। ওকে, সো প্রথমেই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে, এটাকে বলা হয় কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। সুস্থ থাকা, ভালো থাকা নিয়ে যে ইন্ডাস্ট্রিটা বিজনেস করে। এবং 2010 সালের পরে যে বিজনেসটা রেভলিউশন সৃষ্টি করতে বা সৃষ্টি করবে, এরকম একজন মন্তব্য করছিল। সেটা হলো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। যখন একটা সময় রেভলিউশন সৃষ্টিকারী বিজনেস বা ভালো অবস্থানে কারা ছিল, যাদের কি ধন সম্পদ ছিল, জমিদার যারা। এরপরে পরবর্তীতে কারা ধনী অবস্থায় চলে গেল, যাদের কি আছে মিল ইন্ডাস্ট্রি মালিক যারা ছিল। তারপরে ধনী হলো কারা, যারা আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজিকে নিয়ে যারা কাজ শুরু করলো। এখন পর্যন্ত কিন্তু এটাই চলতেছে। এবং বলা হয়েছে যে 2025 সাল নাগাদ যে ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে বেশি মিলিয়নার বের হবে, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বের হবে, সেটা হলো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। আমাদের কোম্পানি কি এই হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। সো ফরমার বিজনেসে দেখা গেছে আমি কি 6 মাস খালি ঘুরপাক খাইছি, আমি করবো না, করবো না। কিন্তু এরপর আমি কি টুকটাক কাজ করছিলাম, সিরিয়াসলি করবো কিনা এটার জন্য সময় লাগছে। So আমি কি
মানে ফরমার বিজনেস বিজনেস শুরু করার জন্য কেন সিদ্ধান্ত নেই? এই সুস্থতার জন্য। যে আপনারা দেখতেছেন একটা প্রোডাক্ট, এটা হলো ফরএভারের অ্যালোভেরা জেল। যদিও এটা প্যাকিংটা চেঞ্জ হয়ে গেছে, সো এটা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। সো অ্যালোভেরা জেল আমি যখন দেখা গেছে আমি প্রায় 2010 সাল 11 সরি 2010 সালে 2010 সালে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যাই। কেন? লেখাপড়ার উদ্দেশ্যে। আমি মেসে থাকছিলাম। তো মেস থাকার কারণে দেখা গেছে বাইরের খাবার ভাজা পোড়া এটা ওটা বেশি খাওয়া হইতো, কারণ অনেক সময় রান্না হইতো না। ঠিক আছে, আমার কি লাইফ হয়ে গেছিল হোটেলময়। তো যেহেতু যুক্ত চর্বিযুক্ত খাবার খাইলে এমনিতে মানুষের সমস্যা হবে স্বাভাবিক। আর আমি কি এগুলোর প্রতি আকৃষ্ট ছিলাম বেশি। সেই কারণে দেখা গেছে যে আমার 2013 সাল পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। 3 বছর কোনো সমস্যা নেই, কিন্তু 2014 সালে গিয়ে আমি যখন ডিপ্লোমাতে যাই, তখন দেখা গেছে আমি সকালে ঘুম থেকে উঠে 5টা করে সিঙ্গারা খাইতাম। আমার অভ্যাস ছিল। তো এটা তো আরো তেল, খারাপ তেল ভালো তেল সব মিক্স করে দেয়। তো তো এরকম তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে আমার একটা সমস্যা হয়ে গেছিল। সেটা কি? সবাই জানেন কি সমস্যা হতে পারে? গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকটা আমি কি কোনো পাত্তা দিই নাই। যেমন আপনারা ছিলেন রাসেল আহমেদ, সে আমার তখন রুমমেট ছিল। তো সে আমার কি ওষুধ খাইতে বলতো, আমি খাইতাম না, যে না এর সমস্যা নাই, আর কি ঠিক হয়ে যাবে। কারণ আমার তো ছোটবেলা থেকে কোনো অসুস্থ আমি তেমন হয়নি, জ্বর সর্দি ছাড়া। তো এরকম পাত্তা দিয়ে এরকম হতে হতে দেখা গেছে যে সমস্যা কি ধীরে ধীরে বাড়তে থাকে। তো যখন বেড়ে যায় তারপর ওষুধ খাই, কিন্তু ওটা তো অনেক সময় পার হয়ে যায়। সেরকম যেতে যেতে কি আমার একটা রোগ হয়ে যায় গ্যাস্ট্রিক থেকে আইবিএস। আইবিএস রোগটা কি? যে আমার হজম শক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এমন হয়তো যে যা খাইতাম তাই বেড়ে যেত, ও বেশি বেশি খাইতাম বমি হয়ে যেত, এমন একটা অবস্থা ছিল। হজম করতে পারতো না। তখন কি ডক্টরের কাছে ওষুধ খাই, ওই যতক্ষণ ওষুধ খাই ভালো থাকি, আবার যেমন তেমন। ওষুধ ছেড়ে দিলে আবার যেমন তেমন। তো তখন কি আমি এই ফার্মালিং প্রোডাক্টস কোম্পানিতে আমি সন্ধান পাই কিসের জন্য? একটা ইনকাম সোর্সের জন্য, লেখার পাশাপাশি কিছু করা যাবে। তো এখানে আসার পর আমি দেখি যে প্রোডাক্ট গুলা কি ভালো মানের প্রোডাক্ট, এগুলো কি এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারে। পাকস্থলী কি ক্লিন করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তো বিভিন্ন এত কিছু বুঝি নাই ফার্মার প্রোডাক্টস এর এত কাজ। কিন্তু এটা এটা দেখছিলাম যে এটা এটা কি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, গ্যাস্ট্রিক কন্ট্রোল আনতে সাহায্য করে। তখন আমি কি তাহলে চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি খেয়ে দেখি কি অবস্থা। প্রথমে আগে সব নেই, আর যেহেতু এটা প্রোডাক্টের দাম অবশ্যই স্থির অবস্থায় এই প্রোডাক্টটা নিতে আমার কি দাম মনে হয়েছিল অনেক বেশি। সেক্ষেত্রে আমি একটা সোপ ইউজ করি, দেখি ওই সোপটা কেমন। যদি কারণ ভাতের হাঁড়ি একটা টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা। তো তখন আমি ইউজ করে দেখি যে না, ভালো লাগে আমার কাছে। তখন কি আমি অ্যালোভেরা জেলটা খাওয়া শুরু করি। তো অবিশ্বাস হলো সত্যি কি, আল্লাহর রহমতে এই যে আমার গ্যাস্ট্রিক, যে এই গ্যাস্ট্রিকের কারণে আমি নাইলেও কি 5, 6 বা 7 বার হসপিটালে গেছিলাম। এখানে অনেকেই আমার এই সম্পর্কে জানে। এবং কি আমার ওজন হয়ে গেছিল কি, আমার ওজন ছিল 70 কেজি এই সময়, আমার হয়ে গেছিল 50 কেজি। 20 কেজি ওজন কমে গেছিল, কারণ আমি খাইতে পারতাম না। যা খাইতাম তারপরে হয়ে যেত, বা ডায়রিয়া হয়ে যেত আমার একটা অবস্থা। তাহলে তো স্বাভাবিক এরকম হবেই। তো সেই তখন থেকে আল্লাহর মতে লাস্ট 4 বছর থেকে আমার গ্যাস্ট্রিক তো দূরে থাকলো, জ্বর সর্দি হয় না। যদি হয়ও এটা কি সকালে হয় বিকেলে ভালো হয়ে যায়, বা রাতে হলে সকালে ভালো হয়ে যায়। ওকে, যাক, তাহলে কি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। এবং কি বর্তমান কি এই সুস্থতার জন্য সবচেয়ে বেশি, মানে সুস্থতার জন্য মানুষ কি সবচেয়ে বেশি কি খাবার দাবার খাচ্ছে, বা এইদিকে কি ঝুঁকছে বেশি কেন? কারণ কি স্বাস্থ্যই সকল সুখের মূল। যাক, এবং কি সুস্থতা কি বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এবং পৃথিবীতে সেই ব্যক্তি সফল যে সুস্থ থাকতে পারে। তাহলে এখানে আমরা যারা জয়েন করছি, অডিয়েন্স 600+, তাহলে প্রত্যেকেই কি আমরা সুস্থ আছি নাকি? তাহলে কি আমরা প্রত্যেকেই সফল? যারা আমরা সুস্থ আছি প্রত্যেক সফল ব্যক্তি। যদিও কি এখন ওয়েদার একটু হট, গরম, তো আমরা কি বেশি বেশি পানি পান করবো, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ওকে, যাক, তাহলে এই যে সুস্থ জীবনে, বা আপনি সুস্থ মানে আপনি সফল। তাহলে সুস্থতা ছাড়াও এই সফল জীবনে আরো কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে। যে হোয়াট আর দা ডিজায়ার্স অফ এ সাকসেসফুল লাইফ। আপনার এই সফল জীবনে আপনার চাওয়া গুলো কি কি থাকে? যাক, আমি কয়টা
আলোচনা করতেছি, তারপরে আমরা আহ ধীরে ধীরে আমার টপিকের দিকে আগাবো। তাহলে কি আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আয় করে থাকি। তো প্রত্যেকে আমরা চাই কি মোর আর্ন, বেশি আয়। যে আমি যা করতেছি, ইনকাম করতেছি, যে আরো একটু বেশি করতে পারতাম। আমার 20,000 টাকা হচ্ছে, আর যদি 10,000 টাকা হতো তাহলে আমার জন্য কি ভালো হতো। সবাই কিন্তু বেশি আয় চায়। এবং কি ফিনান্সিয়াল ফ্রিডম, এর আগে আমরা যারা আছি প্রত্যেকে কি আমরা আর্থিক স্বাধীনতা পেতে চাই। কারণ আর্থিক স্বাধীনতা বলতে কোনটা বোঝায়? যে আমার যা মন চায় আমি খাইলাম, যা মন চায় ঘুরলাম ফিরলাম, যা মন চায় কিনলাম। মানে আমার কি এখানে কোনো ধরা বাঁধা কিছু নেই, আমার কোনো হিসাব ছাড়াই যদি আমি কোনো কিছু করতে পারি, তাহলে সেটাকে বলা হয় কি ফিনান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা। এরপর কি প্রত্যেকেই চায় কি একটা নিজস্ব বিজনেস, ওন বিজনেস। কারণ আমি যতটুকু জানি, যেহেতু আমার প্রতিদিন কি নাহলেও 40, 50, 60 জন লোকের সাথে কথা হয়, নতুন লোকের সাথে। তো প্রত্যেকেই কি চায় বিজনেস করতে। জব হোল্ডার জব করতে দীর্ঘদিন, তারাও চায় কি বিজনেস, নিজস্ব একটা বিজনেস করতে। এটা কি মানুষের জীবনে চাওয়া থাকে। এরপরে কি আরো মানুষ কি চায়? ওভারসিজ ভ্যাকেশন, অবকাশ যাপন। এখানে যারা অডিয়েন্স, যারা আপনারা আছেন, কেউ কি বলতে পারবে যে আমার ঘুরতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, বা ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে ভালো লাগে না? কেউ কিন্তু বলতে পারবে না, সবাই কিন্তু চাওয়া থাকে এটা। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের, টাকা থাকলেও আমরা কি কোথাও ঘুরতে যেতে পারি না। এখানে যদি বলা হয় যে আপনারা কি কক্সবাজার ঘুরতে গেছেন, বাংলাদেশের সবচেয়ে মানে সরি বাংলাদেশের মধ্যে না, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যেখানে কি বিদেশি পর্যটকও আসতেছে দেখার জন্য। কিন্তু আপনি বাঙালি যদি বলা হয়, এখানে 90% লোকই কি কক্সবাজার এখনো দেখতে জানি, দেখতে পারেনি। ঠিক আছে? যেটা কি আমাদের হওয়া দরকার কি মৌলিক চাহিদার মধ্যে একটা। কারণ আল্লাহ তাআলা কি বলছে, তুমি কি আমার ইবাদত করো, ঠিক আছে, এবং তোমার যে মানে ইনকামের জন্য, রিজিকের জন্য কাজ করো, এবং কি তারপর তুমি কি জমিনে ছড়িয়ে পড়ো। আমার যে সৌন্দর্য পৃথিবীতে আমি যে এত সুন্দর করে তৈরি করছি, এটা কি তুমি দেখো। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এটা করতে পারতেছি না, হয় সময়ের অভাব নয়তো টাকার অভাব। যাক, এটা মানুষের জীবনে চাওয়া থেকে যায়। এরপরে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ। প্রত্যেকেই চায় ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে। এই ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য মানুষ তাকে সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে। এই জন্য দেখবেন যে গ্রামে অনেকে মেম্বার চেয়ারম্যানে দাঁড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন? তাকে মানুষ চিনবে, জানবে, তাকে কি মানুষ সালাম দেবে, সম্মান করবে। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকে আমরা চাই। এবং কি হেল্পিং আদার্স, এবং কি প্রত্যেক মানুষই চায় কি অপর মানুষকে সহযোগিতা করতে। সবাই চায় যে আমি একটা যদি চ্যারিটি করতে পারতাম, আমি যে একটা বৃদ্ধাশ্রম করতে পারতাম, বা অসহায় যারা আছে তাদের জন্য যে আমি কিছু করতে পারতাম। সবাই কিন্তু আমরা এটা চাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে। এটা মানুষের চাওয়া থাকে। এবং কি রিটায়ারমেন্ট, সবাই চায় কি অবসরে যেতে। এখন এখন আপনারা বলতে পারেন যে অবসরে আবার যাবো, এটা কি চাওয়া, চাওয়ার কিছু হয়? এটা কি চাওয়ার কিছু থাকে? অবসর তো মানুষ আমি বয়স হলে তো যাবোই। কিন্তু না ভাই, এখন এটাও কি যে যদি আমি অবসর নিতে পারতাম, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ দেখবেন যে অনেক রিক্সাওয়ালা কি চুলদারি সব পেকে গেছে, এখনো রিক্সা চালাচ্ছে, অবসর নেওয়ার সুযোগ নেই। তাহলে কি মৃত্যু, কারণ সে যদি বসে যায় তাকে না খেয়ে থাকতে হবে, অথবা কি তার ফ্যামিলিকে না খেয়ে থাকতে হবে। দেখবেন যে হতে পারেন কি আপনি একজন বিসিএস খেলার, অথবা কি আপনি ডিফেন্সে বা বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন, আপনার জবের মেয়াদ কত 33 বছর। আপনি দেখা গেছে জব শেষ হয়ে যাচ্ছে আপনার, কিন্তু আপনার সন্তানদের এখন লেখাপড়া শেষ হয় নাই। অথবা ঠিক আছে, অথবা দেখা গেছে আপনার এখনো কি বয়স আছে, এখনো কি দেখা গেছে আপনার কি হয়েছে, শুধুমাত্র মেয়ে হয়েছে, মেয়েদের বিয়ে দিচ্ছেন। কারণ আপনাকে তো ছেলে থাকে কিন্তু হয়তোবা বাবাকে চালায় শেষ বয়স পর্যন্ত, কিন্তু ছেলে নেই। আবার কি করতে হচ্ছে, সেই নতুন করে আবার শুরু করতে হচ্ছে। এরকম অসংখ্য আছে যারা বিশেষ করে যারা ডিফেন্সে, আমার পরিচিত অসংখ্য আছে। আমার ভাই মানে অনেক বড় ভাই, মামা, তাদের অবস্থা হয়েছে এমন যে অনেকে আছে যে না খেয়ে মানে মানে এক বেলা কি মানে দুই বেলা তিন বেলা যে ঠিকমতো খাবে, এই খাওয়াটা খাইতে পারতেছে না। একসময় কিন্তু সেই দাপট ছিল, সেই অবস্থান তাদের ছিল।
যখন জবে ছিল। কারণ ওই যে কি বলা হয়েছে যে রাজার ধন বসে গেলেও কি রাজার ধনও শেষ হয়ে যায়, তো কয়েক কিছু পেনশন, ঠিক না? মানে রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ নাই, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হচ্ছে। তাহলে এটাও কি মানুষের জীবনে চাওয়া থাকে, এবং কি লিভিং প্রপার্টিস, এবং প্রত্যেকে চায় কি সম্পত্তি রেখে যেতে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে এমন বর্তমান বাংলাদেশে যে সম্পত্তি কি সন্তানদের রেখে যাব, যা আমি কি আয় করতেছি ওই বছর শেষে, মানে দিন শেষে কি হচ্ছে, ওই চিকিৎসা সেবার জন্য, চিকিৎসা করার জন্য কি নিজের জমি যা কিনছি ওটা বিক্রি করে দিয়ে, কম দামে বিক্রি করে দিয়ে যাইতে হচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে। এই যে আজকে একটা আমি ইয়ে দেখলাম, একটা ভিডিও দেখ ইয়ে দিলাম, সেল পোস্ট, হ্যাঁ, যে ওখানে কি আছে যে আমার বাবা কি আমি একটা শখের বাড়ি করছিল, এরকম দেখলাম বাড়িটা অনেক সুন্দর, একটা ফ্ল্যাটটা, ঠিক আছে? তো এখন ওই ফ্ল্যাটের দাম কি মিনিমাম কি 90 লাখ থেকে 1 কোটি টাকা। 3 রুমের ডাইনিং ড্রয়িং সব কি আলাদা আলাদা, খুব অনেক বড় বড় রুম, এবং কি খুব সুন্দর জায়গা, ছাদটাও সেরকম। সো এটা কি বলতেছে কি যে আমি কি করব, কেউ যদি 68 লাখ টাকা বললো, কত ফ্ল্যাটের দাম, 68 লাখ টাকায় আমি দিয়ে দিব, আরো তো কম হবে যেহেতু গ্লাসের নাম ইয়া করছে, দাম বলছে, এবং কি সাথে 3টে এসি ফ্রি দিবে। দেখেন কি অবস্থা, 3টে এসি তো মিনিমাম 2 লাখ টাকার কাছাকাছি। কেন? চিকিৎসা করার জন্য, বাবার চিকিৎসা করার জন্য, কিছু করার নেই, দিন সাথে কি কিছু থাকতেছে না। যাক, এই যে আমি এতক্ষণ থেকে যা কিছু বললাম যে চাওয়াগুলা বা আমাদের চাওয়ার থাকে বা পাওয়ার থাকে, এই সবকিছু আপনি পেতে পারবেন কখন? যদি আপনার টাকা থাকে। আপনি টাকা বেশি আয়, মানে কি টাকা, আপনি ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারবেন কখন? যখন আপনার অগাধ পরিমাণ টাকা থাকবে। আপনি যদি টাকা থাকে আপনি বিজনেস করতে পারবেন, কারণ টাকা ছাড়া বিজনেস করা যাবে না। আপনার যদি অধিক পরিমাণ টাকা থাকে আপনি কি রিল্যাক্সে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। আপনার যখন টাকা থাকবে আপনার কি সময়টাও বেঁচে যাবে, এবং কি আপনার টাকা থাকলে কি ভাই আপনাকে মানুষ সম্মান করবে, আপনার ব্যক্তিত্ব বিকাশ এমনি ঘটবে। আপনার টাকা থাকলে আপনি মানুষকে সাহায্য করতে পারবেন। আপনার যদি টাকা যদি থাকে ভালো পরিমাণে, তাহলে আপনি কি অল্প বয়সে অবসরে যেতে পারবেন। ইনশাল্লাহ আমি 2025 সালে এই প্ল্যানিং এ আছে অবসরে যাওয়ার। সবাই দোয়া করবেন, ঠিক আছে? ওই যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর একটা বাণী আছে যে স্টার্ট ইয়াং, রিটায়ার ইয়াং। মানে আপনি কি শুরু করেন ইয়াং, অল্প বয়সে, এবং অবসরে যান কি অল্প বয়সে। So, ইনশাল্লাহ এটা কিন্তু ক্রিস্টিয়ানো ওই অবস্থানে চলে গেছে। কারণ ও দেখবেন খালি ঘোরে আর ঘোরে, আজকে দুবাই, কালকে ইন্ডিয়াতে তো আছে, ও দেশ ঘুরতেছে, হ্যাঁ, কালকে সৌদি আরব, ঠিক আছে, কালকে তারপরে এভাবে কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। ওকে, যাক। So, এখন টাকা আপনার আসবে কিভাবে? টাকা আসবে কিভাবে? ইনকামের মাধ্যমে, আয়ের মাধ্যমে, ঠিক না? এখন দেখি পৃথিবীতে মানুষ কয়ভাবে ইনকাম করে থাকে। পৃথিবীতে মানুষ 2 ভাবে ইনকাম করে থাকে। একটা হলো কি অ্যাক্টিভ ইনকাম, আর একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কোনটা? এটা বলা অ্যাক্টিভ ইনকাম, যেটা হলো অস্থায়ী ইনকাম। আপনি যতক্ষণ কাজ করবেন, যে কোনো কাজে যতক্ষণ সক্রিয় থাকবেন, আপনি ইনকাম পাবেন। আপনার কাজ বন্ধ, ইনকাম বন্ধ। আর প্যাসিভ ইনকাম কোনটা? যে আপনি কি একসময় কাজ বন্ধ করে দিলেও আপনার ইনকাম বন্ধ হবে না। এই যে আপনি যেহেতুগুলা এইদিকে যে বললাম আমি, এই সবকিছু আপনি পেতে পারবেন কখন? যদি আপনি প্যাসিভ ইনকামে যেতে পারেন। তো আমরা অ্যাক্টিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম এটা বুঝি, তারপর নেক্সট ভাবে যাচ্ছি। তাহলে অ্যাক্টিভ ইনকাম আসলে কারা করে থাকে? যারা জব হোল্ডার। এখানে কি 99% লোকেরই ধ্যান জ্ঞান, চিন্তা ভাবনা, স্বপ্ন, আশা জবকে ঘিরে। কিন্তু যারা জব হোল্ডার তারা কি করে? অ্যাক্টিভ ইনকাম করে থাকে। যে আপনি 30 দিন জব অফিসে যাচ্ছেন, জব করতেছেন, 30 দিন পরে বেতন পাচ্ছেন না। আপনি যদি পরের মাসে অফিসে না যান, আপনার কিন্তু ইনকাম বন্ধ। আপনি 20 বছর জব করতেছেন, 20 বছর পরেও যদি আপনি অফিসে না যান, আপনার কিন্তু ইনকাম বন্ধ। যতদিন কাজ ততদিন ইনকাম, কাজ বন্ধ, ইনকাম বন্ধ। এবং অ্যাক্টিভ ইনকাম কারা করে থাকে? আরো যারা ওয়ার্কার্স, যেমন রিক্সা চালক, শ্রমিক, এরা কি যদি রিক্সা চালায় তাহলে তার ইনকাম আসবে, রিক্সা চালানো বন্ধ, ইনকাম বন্ধ। এরপর কি আর অ্যাক্টিভ ইনকাম করে থাকে কারা? প্রফেশনালস, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল। একজন ডক্টরের, সে এমবিবিএস ডক্টর হলো, এমবিবিএস পাস করলো, পাস করে যদি সে বসে থাকে, তাহলে কি তার কোনো ইনকাম আসবে না? কিন্তু তাকে কি করতে হবে? তাই কোনো চেম্বার দিতে হবে, নয়তো কোনো হসপিটালে জব করতে হবে। এখন
একজন ডক্টর 10 বছর খ্যাতির সহিত, ঠিক আছে, সুনামের সহিত কি মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেল, নাম করা ডক্টর হয়ে গেল। এখন এই ডক্টর যদি আহ, পরে পরে মানে 10 বছর পরে যদি চেম্বারে না বসে, হসপিটালে যদি না যায়, ভাই তার কি কোনো ইনকাম আসবে? না কিন্তু। ঠিক আছে, যেরকম কি একটা ডক্টরের প্রস্তাব আমার আসছিল, ঠিক আছে, তো আমি বলছিলাম সেম এজ আমার, তো সেম এজ না, এরকম সেম এজ করা যাবে না, মেয়ে মানুষ যেহেতু, আর সে থাকবে দেখা গেছে ইনকাম করে ভাবসাব অন্যরকম। তখন আমারে কি বলছিল, যে প্রস্তাব দিছিল, সে বলছিল যে তার ইনকাম কি 2.5 লাখ টাকা। ঠিক আছে, এটা আমার ইগোতে লাগছিল। আমি তার পরের মাসে 2.5 লাখ টাকা ইনকাম নিয়ে আসছি। বুঝতে পারছেন? সো এরকম একটা প্ল্যাটফর্ম, যাক, এটা ধীরে ধীরে আসতে পারবে। তাহলে কি একজন ডক্টর কি যতক্ষণ সে সেবা দিতে পারবে, যতক্ষণ সে প্রেসক্রাইব করতে পারবে, চেম্বারে বসবে, ততক্ষণ তার ইনকাম, কাজ বন্ধ, ইনকাম বন্ধ। ইঞ্জিনিয়ার, উকিল, সেম। তারপর কি তারা স্মল বিজনেস করে, ক্ষুদ্র বিজনেস করে, একটা শোরুম দিল, একটা মুদির দোকান। আপনি যদি দেখা গেছে 10 লাখ টাকা ইনভেস্ট করে আপনি কি করলেন, একটা মুদির দোকান দিলেন, বা 50 লাখ টাকা ইনভেস্ট করে একটা শোরুম দিলেন। আপনি শোরুম যদি খোলেন, তাহলে আপনার সেল হবে, সেল হলে ইনকাম আসবে। আপনার শোরুম বন্ধ, সেল বন্ধ, ইনকাম বন্ধ। তাহলে কি যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম, কাজ বন্ধ, ইনকাম বন্ধ। এরপরে কি আরো কারা অ্যাক্টিভ ইনকাম করে থাকে? যারা ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অবশ্যই কি জবের চেয়ে ভালো, কিন্তু এটাও কি অ্যাক্টিভ ইনকাম। আপনি যদি রাত জাগেন, রাত জেগে যদি কাজ পান, কাজ করলে আপনার ইনকাম আসবে, কাজ বন্ধ, আপনার ইনকাম বন্ধ। তাহলে আপনার কি সারা জীবন এখানেও কি কাজ করে যেতে হচ্ছে। ওকে, এবং অনেকে এখানে আমরা হয়তো বা আছি যে ফ্রিল্যান্সিং আমরা করি, বা ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছি, অবশ্যই খুব ভালো, কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেস রেশিওটা খুব কম। ফ্রিল্যান্সিং এ 60 থেকে 65% লোক, তারা শুধু এখানে আসে, কাজ শেখে, কিছু করতে পারে না। 1 থেকে 2% লোক সফল হতে পারে, খুব ভালো অবস্থা যেতে পারে। আর আর এই যে যারা 20 থেকে 28% এরকম, 25%, তারা কি কোন রকম কি টুকটাক করে চলে। ওকে, একজন দুইজনকে দেখে ভাই কোনো কিছুতে যাওয়া যাবে না, এই বিষয়ে মাথায় রাখতে হবে। যাক, তাহলে কি অ্যাক্টিভ ইনকাম আরো অনেকে করে থাকে, যাক আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এবার দেখি আমরা প্যাসিভ ইনকাম কারা করে থাকে। যারা বাড়িওয়ালা, একজন বাড়িওয়ালা, সে কিন্তু প্যাসিভ ইনকাম করে থাকে। সে বাড়িওয়ালা বাড়ি তৈরি করতেছে, প্রতি মাসে কি তার ভাড়া উঠতেছে। কাজ করছে কি একবার, বাড়ি তৈরি করছে একবার, ইনকাম পাচ্ছে বারবার। এবং আরো কারা প্যাসিভ ইনকাম করে থাকে, তার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি। একজন শিল্পপতি, সে কিন্তু একটা ফ্যাক্টরির মালিক, সে অবশ্যই না গেলেও কিন্তু তার কাজ বন্ধ হয় না, তার ইনকাম কিন্তু চলে আসে। সেটা কি সিস্টেমের মালিক, একটা সিস্টেম ক্রিয়েট করছে, অটোমেটিক কি এমপ্লয়িরা কাজ করতেছে, সে বসে বসে ইনকাম পাচ্ছে। এরপর আরো কারা প্যাসিভ ইনকাম করতে পারে? যারা রাইটার, সিঙ্গার, প্রতিভাবান যারা। একজন লেখক, সে একবার একটা বই লিখতেছে, যতবার ছাপানো হচ্ছে সে ইনকাম পাচ্ছে। সিঙ্গার, যতবার ক্যাসেট বিক্রি হচ্ছে, যত ভিউ পাচ্ছে, তার ইনকাম পাচ্ছে। এরপরে যারা সফটওয়্যার তৈরি করতে পারে, যেমন এই যে জুম তৈরি করেছে কয়বার, একবার, ইনকাম কিন্তু বারবার পাচ্ছে। ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, এগুলা কি তৈরি করেছে কি একবার, ইনকাম পাচ্ছে বারবার। ঠিক আছে, এবং পৃথিবীতে এই অ্যাক্টিভ ইনকাম করে থাকে 95% লোক। 95% লোক অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল, আর প্যাসিভ ইনকাম করে থাকে মাত্র 5% লোক। ঠিক আছে, এই যারা প্যাসিভ ইনকাম করে, এই তারাই কি এই অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদেরকে চালায়। বুঝতে পারছেন? তাহলে, এবং কি আরেকটা বিষয় যে পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যে সম্পদ আছে, তার 50% সম্পদের মালিক হলো যারা প্যাসিভ ইনকাম করে তারা, আর 50% সম্পদের মালিক হলো যারা অ্যাক্টিভ ইনকাম করে তারা। ঠিক আছে, প্যাসিভ ইনকাম মাত্র 5% লোক। এই 5% আমি 5 ধরলাম, এই 5 জন লোকের কাছে কি 50 টাকা। আর অ্যাক্টিভ ইনকাম যারা করে 95 জন লোকের কাছে 50 টাকা। তাহলে এখন আমি যদি 50 টাকা ভাগ করে দেই 5 জনকে, তাহলে কত, প্রত্যেকেই কত টাকা করে পাচ্ছে? 10 টাকা করে পাচ্ছে। আর অ্যাক্টিভ ইনকাম যারা করে, এখানে কি 95 জন লোককে কত 50 টাকা ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে 95 জন লোককে যদি 50 টাকা ভাগ করে দেওয়া হয়, সবাই কত পাবে? 8 আনা 4 আনা, 1 টাকা 2 টাকা। এই অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদের কি অবনটন, মারামারি, কাটাকাটি, রাজধানী, চুরি, বাটপারি, সবকিছু কিন্তু এই অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদের কাছে। এই করোনার সময় এত মানুষ যে মানে না খেয়ে মরছে কারা? এই যারা অ্যাক্টিভ ইনকাম করে তারা। আর যারা প্যাসিভ ইনকাম করে, তারা কি আর রিল্যাক্সে ছিল।
তারা দেখা গেছে যে রাস্তা জ্যাম ফ্রি ছিল, প্রাইভেট কার নিয়ে ঘোরাফেরা করছে, ঠিক আছে। এবং দেখেন যে ঢাকা শহরে দেখবেন যে গাড়ি বাড়ি মালিক দেখবেন যে আজকে কি গাড়ির কারণে, প্রাইভেট কারের কারণে জ্যামে কি আপনি বাস ভাড়া পাবেন, তার চেয়ে প্রাইভেট কার, যদি বাস একটা যদি দেখা যায় যে একটা বাস রাস্তায় যে বাস দেখা যায় একটা লোকাল বাস, সেখানে প্রাইভেট কার দেখবেন 50টা। কেন? একজন একটা তার কি নিজের কাছে একটা, তার ওয়াইফকে দিছে একটা, তার ছেলেকে দিছে একটা, মেয়েকে দিছে একটা, ঠিক আছে, এমন একটা অবস্থা, ঠিক আছে? এরা কি প্যাসিভ ইনকাম ধারী লোক। আর আমরা কি যারা অ্যাক্টিভ ইনকাম করি, আমরা কি বাসে সিট পাই না, বাসে অবস্থা এমন হয় আমরা উঠতেও পারি না। তাহলে এখন বলেন, আপনারা যারা আছেন এখানে, আমরা যারা আসছি এই অডিয়েন্সে, যারা আপনারা অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেন, ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি জব হোল্ডার হন, আপনি গার্মেন্টস ওয়ার্কার হন, ঠিক আছে, আপনি ক্ষুদ্র বিজনেস করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি তো সারা জীবন আপনার কাজ করে যেতে হবে। কিন্তু আপনার মন চাই কিনা এই প্যাসিভ ইনকামে যেতে, যে আমি যদি 5% আসতে পারতাম, আমি যদি কি 50% সম্পদের মালিক হতে পারতাম, আমার যদি কি এরকম একটা গাড়ি থাকতো, ফ্যামিলির 5 জনের 5টা লাগবে না, আমার যদি একটা এরকম কি প্রাইভেট কার থাকতো, তাহলে কেমন হতো? আপনাদের মন চাই কিনা? অবশ্যই কি অনেকেরই মন চায় যদি যাইতে পারতাম। কিন্তু প্যাসিভ ইনকামে যেতে হলে আপনার কি হতে হবে? বাড়িওয়ালা হইতে হবে। বাড়িওয়ালা হতে গেলে কোটি টাকা লাগবে। আপনার কি আছে? বা আপনার বাবার কি আছে? বেশিরভাগ লোকের নাই। আপনার কি তাহলে বাড়িওয়ালা তাহলে হতে পারতেছে না, কোটি টাকার ব্যাপার, বাপের তো সম্পদ নেই। তাহলে আমি শিল্পপতি হতে পারি, আর শিল্পপতি হতে গেলেও কি লাগবে? কোটি টাকা লাগবে ইনভেস্টমেন্ট, ফ্যাক্টরি মালিক হইতে হবে। সম্ভব না। তাহলে ওটা হলো না, টাকা আমার কাছে নাই। তাহলে আমি রাইটার সিঙ্গার হতে পারি। রাইটার সিঙ্গার হইতে গেলে প্রতিভা লাগবে। এখন আপনার সেই প্রতিভা আছে, আপনি গান গাইতে পারেন, গিটার বাজাতে পারেন, আপনি কি জীবনেও কি একটা কবিতা লিখছেন? না। আপনি যদি আগে আগে দেখা গেছে যারা প্রেমপত্র দিত, তারাও দেখা গেছে আরেকজনের কাছে লিখে নিত, কয়েকজন মিলে, তাও কি ছন্দ মিলতো না। তাহলে কি প্রতিভা নাই? সফটওয়্যার তৈরি করতেও কি লাগে? প্রতিভা লাগবে এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগবে। বাংলাদেশে কোটিতে একজনও হয় কিনা সন্দেহ। তাহলে এটা কি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে প্যাসিভ ইনকাম পেতে চাই আমি, কিন্তু প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, টাকা, প্রতিভা, এক্সট্রাঅর্ডিনারি কিছু, আমার কাছে কিছুই নেই। তাহলে কি আমি সারা জীবন অ্যাক্টিভ ইনকামে থেকে যাবো? আমার কি প্যাসিভ ইনকামে যাওয়ার কোনো সুযোগ নাই? প্রশ্ন আসতে পারে। সে অবশ্যই আপনাদের জন্য সুযোগ একটা আছে, যেটা বলা হয় কি, যেটা আশীর্বাদ স্বরূপ 1939 সালে গোটা বিশ্বে আসছিল, এবং 2010 সালে কি বাংলাদেশে আসছে যে সিস্টেম, সেই সিস্টেমের নাম কি নেটওয়ার্ক মার্কেটিং। আর নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করে তারা হলো নেটওয়ার্কার। যেমন কি আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার, ঠিক আছে, এবং আই ফিল প্রাউড আই এম নেটওয়ার্কার। এবং কি প্যাসিভ ইনকামে কারা যেতে পারে? যারা নেটওয়ার্কার। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে পৃথিবীতে প্রায় 13,500 কোম্পানি আছে। কত কোম্পানি? স্বীকৃত 13,500 কোম্পানি আছে। তার মধ্যে বেস্ট অপরচুনিটিস থেকে ফার্মার লিঙ্ক প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন, যে কোম্পানির আপনার প্রেজেন্টেশন শুনতেছেন কোম্পানির মাধ্যমে। তাহলে কি এই ফার্মার লিঙ্ক প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, এই কোম্পানির মাধ্যমে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন। কিন্তু আপনার কি দরকার? প্রথমে নাম্বার 1 ইনভেস্টমেন্ট দরকার। আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। ক্যান ইউ ইমাজিন? যে কোটি টাকা ইনভেস্ট করে আপনি দেখেন, আপনি যদি ডক্টর ইঞ্জিনিয়ারও হতে যান, কতটা দেখেন কয়েক লাখ টাকা খরচ হচ্ছে না? একজন ডক্টর যদি যদি সরকারি মেডিকেল, এটা ঠিক আছে, তারপরে খরচ লাগে। কিন্তু যদি কেউ প্রাইভেট মেডিকেলে পড়তে যায়, তাহলে এখন কি মিনিমাম কি 30 থেকে 35 লাখ টাকা লাগে। একজন ইঞ্জিনিয়ার যদি হইতে চায়, তাকে 8 থেকে 10 লাখ টাকা লাগে। একটা জব পেতে গেলে অনার্স মাস্টার শেষ করতে করে, যদি সে জব করতে চায় 18-20 বছর, আমি জাস্ট 4 বছর হিসেব করছি, যদি পুরা যদি করি তার লাইফে 18-20 বছর লেখাপড়া করে মিনিমাম কি 18-20 লাখ টাকা তার খরচ হয়ে যায়। একটা বিজনেস, ক্ষুদ্র একটা বিজনেস করতে যান, আপনার কি লাগবে? 10 থেকে 15 লাখ টাকা, 20 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তারপরেও কিন্তু আপনি প্যাসিভ ইনকামে যেতে পারতেছেন না। প্যাসিভ ইনকামে যাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজন, যেটা আপনার আমার কাছে নাই। কিন্তু আজকে আপনি ফর্মালি পড়ে আছে প্যাসিভ ইনকামে যাবেন, আপনার কি কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না।
তো এখন দেখা গেছে অনেকেই এটাকে একটু অন্যভাবে দেখবে যে আসলে কি সম্ভব, বা আপনি যদি আপনার ফ্যামিলিকে বলেন বা কাউকে বলেন, তারা জীবনও বিশ্বাস করবে না যে আমি 30 বছর 40 বছর 50 বছর কাজ করলাম, আমার কাজ করেই যেতে হচ্ছে, সারা জীবন কাজ করে যেতে হবে, তুমি 2 বছর 5 বছর কাজ করে অবসর হয়ে যাবা, ঠিক আছে, চাপা মারা জায়গা পাও না, এটা কিন্তু অনেকে বলবে। যাক, তারপর ইনভেস্টমেন্ট লাগতেছে না। এখন আপনি এই সিস্টেমে আপনি বাড়িওয়ালা হতে পারেন, শিল্পপতি হতে পারেন, প্রতিভাবান হতে পারেন, কবি গায়ক, কিন্তু আপনার কি এখানে একটা রিস্ক আছে। যদি ভাই আগুন ধরে যায়, যদি বাড়িতে আগুন ধরে যায়, যদি কি আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে আগুন ধরে যায়, অথবা ম্যানেজমেন্ট যে থাকবে, যাকে আপনি দায়িত্ব দিবেন, সেখানে এমডি বা ম্যানেজার যদি অসৎ হয়, 2 নম্বরই করে, তাহলে আপনি কি দেলুইয়া। আপনি কবি কবি গায়ক তো ভাই কতজনে আছে বাংলাদেশে, গোটা বিশ্বে, কারণ মানে ফেমাস হইতে পারে কয়জন, কোটি টাকা ইনকাম করতে পারে কয়জন, অনেক আছে যারা কি না খেয়ে মরতেছে এরকম, ঠিক আছে। সফটওয়্যার তো ভাই অসংখ্য আছে, আপনি প্লে স্টোরে সার্চ দেন, হাজার হাজার লক্ষ লক্ষ সফটওয়্যার তৈরি আসবে, একে সিমিলার, চলতেছে কয়টা, রিস্ক কিন্তু আছে। কিন্তু আপনি কি ফার্মালিং প্রোডাক্টসে প্যাসিভে যাবেন, আপনার কি যেহেতু ইনভেস্টমেন্ট নাই, আপনার কি কোনো রিস্ক নেই, রিস্ক ফ্রি একটা বিজনেস আপনি করতে পারতেছেন, রেডিমেড বিজনেস। এবং কি যে কোনো বিজনেস করতে গেলে, যে কোনো প্রফেশনে আপনার কি মিনিমাম 2 থেকে 3 বছর অভিজ্ঞতা লাগে। আপনি মুদির দোকান দিতে গেলেও 2 থেকে 3 বছর অভিজ্ঞতা লাগবে। যদি অভিজ্ঞতা না নিয়ে বিজনেস করতে যান, আপনার কিন্তু ধস নেমে যাবে, ধরা খাইতে খাওয়া নিশ্চিত। কিন্তু ফার্মার বিজনেসে কি আপনি কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি কি এখানে সফল হতে পারবেন, প্যাসিভ ইনকামে যেতে পারবেন। কারণ আমি কি আসছিলাম কি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে সম্পূর্ণ, আমি কিন্তু এসএসসির পর মানুষ কি ইন্টারের পরে গিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যায় বা কোনো বিএসসি করে, কিন্তু আমি কি এসএসসির পর থেকেই ডিপ্লোমা আমি করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তাহলে কি আমার টানা 5 6 7 বছর কি শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টর ওই ওই দিকে গেছে, আমার মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তো ধারণাই ছিল না, এই ধরনের কোনো কিছু আমার কাছে কি মাথায়ও ছিল না, বুঝিও নাই। কিন্তু আমি কি এখানে আল্লাহর রহমতে এখন কি একজন মোটামুটি সফল ব্যক্তি, ঠিক আছে। কোনো এক্সপিরিয়েন্স কিছু ছিল না এখানে, কি কাজ করে তো আপনার এক্সপিরিয়েন্স লাগে না, কেউ যদি 10 থেকে 15 ট্রেনিং করতে পারে, তাহলে সে কাজ শুরু করতে পারে, তারপর ধীরে ধীরে তো কাজ করতে করতে হয়ে যাবে এটা। কেন এক্সপিরিয়েন্স লাগতেছে না? আমাদের কাজ কি ইনফরমেশন শেয়ার করা। আপনি মনে করেন একটা কি করতেছেন, একটা আপনি ফরওয়ার্ড একটা কি করলেন, টুথজেল ইউজ করলেন, ইউজ করে আপনার মুখে দুর্গন্ধ বা দাঁতে ব্যথা, যে কোনো সমস্যা, দাঁতে যে কোনো সমস্যা আপনার কি ইউজ করলে ভালো হয়ে গেল, অবশ্যই ভাবে 100% গ্যারান্টি। যদি কেউ টুথজেল নিয়ে তার দাঁতে ব্যথা, মুখে দুর্গন্ধ, দাঁত শিশির পাবো, ঠিক আছে, যদি ভালো না হয় আমার কাছে আসবেন, আমি তাকে ডাবল টাকা ফেরত দেবো, ঠিক আছে, আমার কাছ থেকে আসি নিয়ে যাবেন, অবশ্যই কাজে দিবে। এই যে আপনি ইউজ করলেন, ইউজ করে ভালো লাগলো, এটাকে একজনকে শেয়ার করলেন, বা এখানে কি আপনার পূর্ব অভিজ্ঞতা লাগবে যে আমি ইউজ করছি, প্রোডাক্ট ইউজ ভালো লাগছে, তুমি চালিয়ে নিতে পারো না। কিন্তু তারা আপনি কি যখন শেয়ার করতেছে, আপনার ইনকাম আসতেছে, আপনি কি আরেকজনকে বললেন যে তুমি চাইলে কি আমার, আমি একটা কোম্পানিতে কাজ করতেছি লেখার পাশাপাশি, এখানে কি পার্ট টাইম কাজ করার সুযোগ আছে, এবং কি তুমি চাইলে কি এখানে ফিউচারে করতে পারো। So আমি শুরু করছি, তুমি চাইলে বন্ধু এখানে আসতে পারো। তো এই যে এটা শেয়ার করার জন্য, বলার জন্য কি ভাই আবার পূর্ব অভিজ্ঞতা লাগবে না? কিন্তু এটা 10 থেকে 15 ট্রেনিং করলে, ইনফরমেশন গুলো একটু নিলে, কিভাবে বলবো গুছায়, এটা কিন্তু হয়ে যায়। তাহলে অবশ্যই কি আপনারা যারা আছেন, যারা আজকে 10 থেকে 15 ট্রেনিং করছেন, তারা তো কাজ শুরু করবেন, তারা আপলাইন গিয়ে বলবে, যার মাধ্যমে আসছে তাকে বলবেন যে আমি শুরু করতে চাই, কি করতে হবে। আর যারা এখনো 10 থেকে 15 ট্রেনিং হয় নাই, তাহলে আপনারা কি ট্রেনিং করান, করার পর আপনাকে অবশ্যই ক্লিয়ার করা হবে। ওকে, কারণ না জেনে বুঝে ভাই কোনো কিছু করা যাবে না। কারণ আমি যা বলতেছি এটা তো মিথ্যাও হতে পারে, ছাপা হতে পারে, ভাই আমার মুখে কথা কেন বিশ্বাস করবেন? আপনি আপনি নিজে যাচাই করেন, এটা কি অবশ্যই আপনার জন্য ভালো হবে। ওকে, যাক, এখান থেকে কি আমি জবকে একটু আরো কি বের করে নিয়ে আসছি। কেন? কারণ আমাদের কি বাঙালির মাথায় ছোটবেলা থেকে একটা সফটওয়্যার সেট করে দেওয়া হয় যে তুমি লেখাপড়া করো, লেখাপড়া করো করো, তোমাকে জব করতে হবে। তুমি যদি লেখাপড়া নাও করো, তোমাকে জবই করতে হবে। মানে জব ছাড়া পৃথিবীতে আর কোনো প্রফেশন নেই, ঠিক আছে। তাহলে কি আপনি জবের থেকে ফরএভার কেন ভালো, অনেকে আমাদের সাথে জব ছেড়ে দিয়ে ফরএভার কাজ করতে হচ্ছে কেন? এই সিদ্ধান্ত কেন কেন তারা নেয় দেখেন। আপনি মনে করেন যে কোনো একটা জবে ঢুকলে 15,000 টাকা বেতনে, এটা আপনার 1 বছর পর কত হতে পারে বেড়ে?
সর্বোচ্চ কি 15,000 টাকা বেতনে জবে ঢুকলে আবার সর্বোচ্চ হতে পারে কি 2,000 টাকা। ঠিক আছে, 1 বছর একটা হিসাব ধরছি আমি, কত 17,000 টাকা হবে। তাহলে এই জব থেকে 5 বছরে আপনার কত ইনকাম আসতে পারে? সর্বোচ্চ কি 30,000 টাকা, এর বেশি কিছু সম্ভব না। সর্বোচ্চ 25,000 হয়, আমি বেশি করে ধরলাম 30,000 টাকা। আপনি যদি 15,000 টাকা বেতনে জব করেন 5 বছর পর আপনার 30,000 টাকা হতে পারে, না হওয়ার সম্ভাবনা নেই, তারপর ধরলাম কি এটা আপনার হতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু সম্ভব না। কিন্তু আজকে যদি আপনি ফরেভারে কাজ শুরু করেন, ঠিক আছে, আজকে আপনি কাজ শুরু করবেন, আপনার ইনকাম কি জিরো থাকবে। যে অবস্থায় হোক না কেন, আপনি যদি ফরেভার একটা বছর লেগে থাকতে পারেন, 1 বছর পর আপনার ইনকাম আসবে মিনিমাম কি 50,000 টাকা, আরো বেশি আসে, সর্বনিম্ন আমি ধরলাম মিনিমাম আপনার ইনকাম 50,000 টাকা আসবে। তাহলে 5 বছর পর কত হতে পারে ফরেভার থেকে ইনকাম ধারণা করেন? মিনিমাম কি 3 লাখ টাকা। আমার কিন্তু 4 বছরেই আমি কিন্তু এই পজিশনে পৌঁছে গেছি, বুঝতে পারছেন? যদি আপনি হেলে ফেলেও ধীরে ধীরে কাজ করেন, আর যদি সিরিয়াসলি করেন, এই 5 বছরে কি কৃষ্ণার মতো থার্ড লেভেল চেয়ারম্যান চেক পাওয়া সম্ভব। ওকে, তাহলে কি আপনি এখন কি করবেন, জব করবেন নাকি ফরএভার কাজ করবেন, সিদ্ধান্ত কি অবশ্যই আপনাকে নিতে হবে। এরপরে আমরা আরেকটা বিষয়ে আসি, যেটা নিয়ে সবচেয়ে আলোচিত, সেটা কি গভ জব, সরকারি জব। সরকারি জব যদি হয়েছে, সে পিয়ন হোক আর সে মেথর হোক, যাই যেই হোক না কেন, ওরাই নাকি মেয়েকে বিয়ে দিতে হবে। সরকারি জব মানে কি সোনার হরিণ। তাহলে এখন নাকি মারুফ বলে আমাদের ম্যানেজার, যে যদি সরকারি জব যদি সোনার হরিণ হয়, তাহলে ফরএভার কি ডায়মন্ডের হরিণ। কারণ ফরএভারে কি ডায়মন্ড ম্যানেজার হওয়া যায়, ডায়মন্ডের পিন পাওয়া যায় গিফট হিসেবে, বুঝতে পারছেন? কারণ সরকারি জব কেন সোনার হরিণ মানুষ বলে, কারণ পেনশন অপশন আছে। কিন্তু বর্তমান তো কত 2000 এই যে এই জুন মাসে থেকে 2024 সালে জুন মাসের পরে থেকে যারা সরকারি জব পাবে, এটা আমি এই সময়টা 24 নাকি 25, এটা আমি সঠিক জানা নাই, কিন্তু খুব শীঘ্রই যে যারা জব পাবে সামনে, তাদের পেনশন থাকবে না। যে পেনশনের জন্য আমরা সোনার সোনার হরিণ বলছিলাম, ঠিক আছে? তাহলে এখন বলা হয়েছে যে আপনি পেনশন অপশন জন্য আপনি কি করতেছেন, আপনি 20-30 হাজার টাকা বেতনে জব করতেছেন, এটা দিয়ে আপনার কোনো রকম চলতে হচ্ছে। কিন্তু পেনশন অপশন এটা কি একটা সময় আপনাকে হয়তো বা কিছু টাকা দিবে। কিন্তু বলা হয়েছে যে আপনি 50 বছর বয়সে গিয়ে 50 লাখ টাকা দিয়ে কি হবে, যদি 20 বছর বয়সে আপনি শখের বাইকটা না চালাতে পারেন। আপনি মনে করেন যে 50 বছর পরে গিয়ে বুড়ো হয়ে গেলেন, টাকা নিয়ে আপনি কি চলে গেলেন কোথায়, প্যারিসে চলে গেলেন, তো এখানে গিয়ে কি ওই ওই ফিল্টার পাবেন না। যাবেন, দেখা গেছে কি করবে, শরীর ব্যাজ ব্যাজ করবে, ব্যথা করবে, ঘুম ধরবে, চলে আসবেন, ঠিক আছে? ফিলিংস কি ভাই, যত এখনই, আবেগ কি এখনই সময়। তাহলে 20 বছর বয়সে যদি সকালে বাইক না চালাতে পারি, 15 বছর বয়সে গিয়ে 50 লাখ টাকা কি হবে। বাট এখন দেখা গেছে যে আমি, ঠিক আছে, ফরেভার কাজ শুরু করলাম, কিন্তু ফরেভার তো আমাকে এরকম চেক তো দিতে পারবে না। হ্যাঁ, না এখন না ইনিংস মধ্যে 50,000, 1 লাখ, 2 লাখ করলাম, আচ্ছা আমরা দেখি আসলে ফরেভারে আছে কিনা। কিন্তু যদি ফরেভারে আপনি যদি একটা চেয়ারম্যান চেক পান, চেয়ারম্যান আছে 3টে লেভেল হয়, এটা কি ডিটেলস অবশ্যই আপনার আপনার কাছে জেনে নেবেন, আমি বললাম না। ওই থার্ড লেভেলে একটা চেয়ারম্যান চেক পান, মিনিমাম কি 1 কোটি টাকা, ঠিক আছে? 3টে লেভেল হয়, ফার্স্ট লেভেল শুরু হয় 5 লাখ থাকে, সেকেন্ড লেভেল শুরু হয় 50 লাখ থাকে, এবং থার্ড লেভেল শুরু হয় 1 কোটি টাকা থাকে। আজকে আপনি ফরেভারে যারা ভালো বিজনেস করে 5 বছরের মধ্যে এটা পেয়ে যায় চেয়ারম্যান চেক, যেমন যেটা বললাম খ্রিস্টানোরা। আপনি যদি ফরেভারে 10টা বছর সময় দেন, কত বছর, 10 বছর পরে যদি একটা চেয়ারম্যান চেক পান, আপনার কি মিনিমাম 1 কোটি টাকা। 10 বছর তো ধরলাম, বাদ দিলাম, 20 বছর পরেও যদি একটা থার্ড লেভেল চেয়ারম্যান চেক পান, তাহলে আপনার কি মিনিমাম 1 কোটি টাকা। আপনার 50 বছর পরে বয়সে গিয়ে আপনার 50 লাখ টাকা জন্য বসে থাকতে হবে না, বুঝতে পারছেন? আর যে একবার চেয়ারম্যান চেক পায় সে বারবার পেতে থাকে। তাহলে এখন বলেন আপনি কি করবেন, আর সরকারি জব করবেন নাকি ফরওয়ার্ড করবেন, সিদ্ধান্ত কি অবশ্যই আপনার কাছে। এবং যা বলতেছি এই সবকিছু আপনি পেতে পারবেন 100%। এরপরে কি আছে, ইগুলো ম্যানেজার, গ্লোবাল র্যালি, এগুলো কি ট্যুর আপনি অ্যাচিভ করবেন। আপনি কি মানে এর একটা টার্গেট থাকে, অ্যাচিভ করলে কি আপনার আপনি সহ আপনার একজনকে আপনি দেশের বাইরে ঘুরতে নিতে পারবেন, যে দেশে হবে। হ্যাঁ, যেমন এই গ্লোবাল র্যালি তো হয়ে গেল ইন্ডিয়াতে, ইগুল ম্যানেজার হবে হলো সেপ্টেম্বর মাসে
এটা হলো থাইল্যান্ড পাতায়াতে। এবং এখানে যাওয়ার পর আপনি ঘুরতে যাবেন, আপনার শপিং এর প্রয়োজন আছে না, এই শপিং খরচের জন্য $500 থেকে $3000 পর্যন্ত কোম্পানি দিয়ে থাকে। ঠিক আছে, আমার প্ল্যান আছে ইনশাল্লাহ 2025 সালে, এখন যেহেতু বিয়ে শাদী করে হানিমুন করবো কি ফরওয়ার্ড টাকায়। ঠিক আছে, ইগল ম্যানেজার অথবা গ্লোবাল র্যালি যে কোনো একটা এই বছরে অ্যাচিভ করে ফ্রি ফ্রি। এবং আনইনসেন্টিভ কার বোনাস, আপনি কার কেনার জন্য এক্সট্রা একটা বোনাস পেয়ে যেতে পারেন, বা কার মেনটেন করার জন্য। এবং এসিআর বোনাস, সেটা তো বললামই। এছাড়াও কি আর অনেক ধরনের আছে, এগুলো কি ধীরে ধীরে জানতে হবে। তো তো এই যে এতক্ষণ থেকে আমি যা কিছু বললাম, এই সবকিছু আপনি পেতে পারবেন যদি কি আপনি বিলিভ করতে পারেন, বিশ্বাস করতে পারেন। কারণ বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। ঠিক আছে, কোরআনে যে প্রথম আয়াতটা নাজিল করা হয়েছে কাদের উপর? বিশ্বাসীদের উপর। ঠিক আছে, কারণ বিশ্বাসটাকে আগে করতে হবে। কোম্পানিকে কোম্পানি দিবে কিনা, কোম্পানি থাকবে কিনা, টিকবে কিনা, চলে যাবে নাকি, নো। কোম্পানি আছে পদায়ের মধ্যে ধরে প্রমাণিত, যে কোম্পানির মাধ্যমে আছে কি আর লক্ষ লক্ষ মানুষ, তাদের তারা কি ভালো অবস্থায় চলে গেছে, অসংখ্য মানুষ কি কোটিপতি হয়ে গেছে, জিরো থেকে আজকে হিরো হয়ে গেছে। কোম্পানি পথের পথ ধরে প্রমাণ করে গেছে, প্রমাণিত কোম্পানি। আপনি পাবেন কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই জন্য কি বিলিভ ইন ইউর সেলফ। বিশ্বাস কোম্পানি করতে হবে না, কোম্পানির জায়গা ঠিক আছে। বিশ্বাস করতে হবে আগে নিজেকে, যে ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি কি এখানে সফল হবই। আমি কি চেয়ারম্যান মোনাজ কি আগামী 5 বছর বা আগামী 10 বছরের মধ্যে পাবই, যেমন আমি এটা আমি অবশ্যই কি লুফে নিবই। এটা কি বিশ্বাস করতে হবে আগে নিজেকে, আপনার আশেপাশে কাউকে না, কিন্তু আপনার বাবা মাকে না, কিন্তু আপনার চাচা মামা খালা বন্ধু বান্ধব ভাই হতে কাউকে বিশেষ করে লাভ নেই। আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে ইয়াস আমি পারবো। শুধু বিশ্বাস করেছিলাম নিজেকে, ফরএভার করবো, ফরএভারের সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফরএভার বিজনেসে রাজ করবো। এই ফরএভারে একটা নাম উচ্চারণ হবে, সেটা হলো আরিফ। ইনশাল্লাহ বিশ্বাস করছিলাম, সে অনুযায়ী কাজ করে গেছি। আজকে কিন্তু আল্লাহর রহমতে সেই অবস্থা চলে আসছে। ঠিক আছে, বিলিভ করতে হবে আগে নিজেকে। আর যখনই আপনি কি বিশ্বাস করে ফেলেন যে না ইয়াস এখানে সম্ভব, অনেকে পাচ্ছে, তাহলে কি আমি পেতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না আমি ফরওয়ার্ড বিজনেস করবো। আর সিদ্ধান্ত যখন নিবেন, নিয়ে আপনি কি অবশ্যই যে বাসায় জানাবেন, কারণ যেহেতু বাসায় জানাইতে হবে, ফ্যামিলি আছে। আর যখনই জানাবেন তখন কি আপনাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে, যে এর হবে কিনা, তুই পারবি কিনা, কেমনে কি করবি। হ্যাঁ, এই ভাই এরকম কোম্পানি তো অনেক আসতে গেছে, দেখছি আমি ভাই এসব করে কিছু লাভ হয় না, একটু বাদ দে। ঠিক আছে, তখনই আপনি কি করবেন? ইনডিসিশনে ভুগে যাবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, যে আমি করবো নাকি করবো না, পারবো নাকি পারবো না। যে শুরুতে যেটা বলছিলাম, একটা কথা বলা হয় যে সিদ্ধান্তহীনতা ভুল সিদ্ধান্তের চেয়েও খারাপ। আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলে সেখান থেকে কি শুধরায় আপনি ওই ভুলটা আর করবেন না, আপনি এখান থেকে একটা জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু সিদ্ধান্তহীনতা সবচেয়ে খারাপ, যে নিজেকে ধ্বংস করেই আশেপাশের মানুষকে ধ্বংস করে দেয়। আর সিদ্ধান্তহীনতায় থাকে ইন্ডিসিশনে ভয়ে কারা জানেন, কনফিউশন থাকে কারা জানেন, যারা হলো মেয়েরা, মহিলা মানুষ। আর মেয়েরা মাইন্ড করেন না আবার, তাদের কি কনফিউজ, তারা কোনটা নিবে, লালটা নাই কালারটা, কালারটা নাকি সাদাটা, লাগে হলুদটা। ঠিক আছে, তারা ভোগে ইনডিসিশনে, সিদ্ধান্ত নিয়ে দেয় করবো নাই করবো না, অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকে। কিন্তু পুরুষরা, তারপরেও কিন্তু অনেক মেয়ে আমাদের সাথে কাজ করতে হচ্ছে, সফল হয়ে গেছে। কিন্তু পুরুষরা ভাই কখনো সিদ্ধান্ত নিয়ে ভোগে না। যে আসল পুরুষ কখনো সিদ্ধান্ত নিয়ে ভোগে না, যে ইয়াস আমি করবো করবো, ওকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার সিদ্ধান্ত আমি ফরবার করবোই। কারণ কে কি বললো সেটা আমার দেখা যায় আসে না। আসল পুরুষের সিদ্ধান্ত হলো এটাই। ঠিক আছে, সিদ্ধান্তে আসতে হবে। আপনি যদি ইয়াস করেন, ইয়াস আমি করবো, ইয়াস, তাহলে আমি কি বিজনেস করতে হলে আমাকে কি হইতে হবে, এক্সচেঞ্জ হইতে হবে, FB হইতে হবে, আমি FB হবই, এই মাসেই হব। ঠিক আছে, আমি 28 তারিখের মধ্যে, আমি 29 তারিখের মধ্যে হবো, 30 তারিখের মধ্যে হবো। এটা হলো কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত হেরে ভোগা যাবে না, পরের মাস দেখি। ঠিক আছে, এইসব কি কাপুরুষের কথা। আসল পুরুষরা কখনো এই ধরনের কথা বলে না। বুঝতে পারছেন? এরপরে কি সিদ্ধান্ত, এটা একটা ঝামেলা হয়, কনফিউজ হয়ে যায়, সিদ্ধান্ত হেরে যাবো কি। আরেকটা সমস্যা হলো যে লেট ডিসিশন, দেরিতে সিদ্ধান্ত নেওয়া। অনেকে কি আমরা সিদ্ধান্ত নেই কিন্তু দেরিতে সিদ্ধান্ত নিয়ে ফেলি, সিদ্ধান্ত আমরা নিতে পারি না। যেমন এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা কি
তাদের বলা হয়েছিল কিন্তু তারা ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে নাই। আজকে তারা আফসোস করতেছে, যেন আমার বন্ধু বান্ধব আফসোস করে, ইস আমি যদি তখন শুরু করতে পারতাম, 2 লাখ না হোক 3 লাখ না হোক, আমার অন্তত 50,000 টাকা তো আসতো। ঠিক আছে, এইরকম কথা কিন্তু তারা বলে, আজকে কিন্তু তারা আফসোস করতেছে। ঠিক আছে, লেট ডিসিশন নেওয়ার কারণে দেখেন, আমি একটা বাস্তব ঘটনা বলি। যখন 1998 সালে যখন বাংলাদেশে প্রথম অপটিক্যাল ফাইবার আসে, যখন অপটিক্যাল ফাইবার উৎপত্তি হয়, তখন কি চায়না থেকে ইন্ডিয়া যাচ্ছিল অপটিক্যাল ফাইবার। সো অবশ্যই কি বাংলাদেশের মধ্যে যাইতে হবে। তো যাওয়ার সময় কি বলা হয়েছিল যে আপনারা কি করেন, অপটিক্যাল ফাইবারটা নেন, ফ্রি ফ্রি দেওয়া হয়েছিল, তাহলে আপনারা কি ইন্টারনেটকে কাজে লাগাইতে পারবেন। তখন বাংলাদেশ সরকার বলছিল যে, না বাবা, এই ইন্টারনেট আমার দরকার নেই। বাংলাদেশে যদি একটা কম্পিউটার চলে আসে, তাহলে আমার 80 লোক বের হয়ে যাবে, তাহলে এসব কি আমার ইন্টারনেট দরকার নেই। কিন্তু যখন দেখা গেছে 2000 সালের পর থেকে মাইক্রোসফট চলে আসলো, ফেসবুক, ঠিক আছে, সবগুলো কিন্তু 2000 সালের পরে চলে আসে, তখন গোটা বিশ্ব কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি সব কি অনলাইনের মাধ্যমে হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তখন বাংলাদেশ সরকার টলমল করলো। যখন বাংলাদেশ সরকার 2002 সালে 4 বছর পর 10,000 কোটি টাকার বিনিময়ে অপটিক্যাল ফাইবার বাংলাদেশে নিয়ে আসলো, কারণ তখন থেকে হয়ে গেল কি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। দেখেন, এরা দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে কিন্তু 10,000 কোটি টাকা তাকে ব্যয় করতে হলো বাংলাদেশ সরকারকে। এটা কিন্তু দেশের ক্ষতি, বাংলাদেশের ক্ষতি, আমাদের ক্ষতি। ঠিক আছে, তাহলে কি ভাই, সিদ্ধান্ত নিতে হলো কি, ঠিক আছে বন্ধু তুই কর, আমি করবো না, ঠিক আছে, তুই সফল হওয়া, তারপরে হবো না। ঠিক আছে, এই দেরিতে সিদ্ধান্ত দিয়ে আপনি নিতে যান ভাই, আপনার মতো মানে আপনার আফসোস দেখার কি মানুষ পাবেন না। বুঝতে পারছেন? আজকে আমিও কি আজ থেকে 4 বছর আগে বলছিলাম বন্ধু বান্ধব যারা, কারণ আমরা তো যারা ঘনিষ্ঠ, ভালো কিছু পাইলে বন্ধু বান্ধবকে জানাই, ভালো কিছু হলেও জানাই, খারাপ কিছু হলেও জানাই। তা চল বন্ধু একটা মেয়ে দেখছি, জাস্ট লাইন মেরে আসি, বন্ধুকে কিন্তু বলি, ঘনিষ্ঠ যারা আছে, বা একটা ভালো বন্ধু একটা কাজ করার সুযোগ পেয়ে আইডিয়া পাইছি নতুন, চল এখানে করি, বন্ধু বান্ধবরে বলি। তো আমিও কি আমার ঘনিষ্ঠ কাছের যারা বন্ধু বান্ধব তাদেরকে বলছিলাম, কিন্তু তারা বিশ্বাস করে নাই, যে এগুলো এগুলো ভাই এগুলো যাস না, ধরা খাবি মারা খাবি। আর বলছিল ডাইরেক্ট, আমি খোলাখুলি বলতেছি, কেউ মাইন্ডে নিয়ে না। ঠিক আছে, কিন্তু আমি তো ক্লিয়ার ছিলাম এখান থেকে কি বলা সম্ভব, তাদেরকে বোঝাতে চেষ্টা করি, তারা বোঝে নাই। আজকে তাদের 2 বছরের ইনকাম আমি 1 মাসে করি, 2 বছরে যা তারা ইনকাম করে সেটা আমি কি 1 মাসে করি। তাহলে এখন আপনি কি এখনো কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন? আপনি এখনো কি দেরিতে করার চিন্তা ভাবনা করতেছেন, এই মাসটা পরের মাস? তাহলে আপনার জন্য কি আপনি আফসোস করার জন্য রেডি হন। বেশি না, যে বন্ধু শুরু করছে আপনার আজকে, 1 বছরের মধ্যে এটা হবে। 1 বছর পর যখন আপনার সেই বন্ধু বাইক নিয়ে ঘুরবে, দেখা গেছে যাতায়াত করবে কি উবার নিয়ে, কার নিয়ে, আর যাতায়াত করবে কি এয়ারপ্লেনে, আপনার গ্রামের বাসায় যাবে কোথায়, এয়ারপ্লেনে প্রাইভেট কার নিয়ে, মানে সরি, প্লেন থেকে নেমে প্রাইভেট কার নিয়ে, আর আপনি যাবেন কি সেই লোকাল বাসে 600 টাকার টিকিট কেটে, 600 টাকা টিকিট কেটে। ঠিক আছে, তখন আপনি বুঝতে পারেন পার্থক্যটা। এখন কিন্তু অনেক বুঝবে না। যাক, তাহলে কি সিদ্ধান্ত, আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে আপনার কি প্রসেস আছে। সিদ্ধান্ত যখন আপনি গ্রহণ করতে যাবেন, আপনি কি স্টে কাম, আপনি কি শান্ত হয়ে যান, নিশ্চয় হয়ে যান, তাড়াহুড়ো করা যাবে না, হইহুল্লোড় করা যাবে না অবশ্যই। তখন আমি বললাম, মোটিভেশন দিলাম, ইয়াস সব তোলবার করে ফেলেন। যেমন এরকম আমাকে বলছিল একজন, প্রথম বিজনেস বোঝে না, কিন্তু বিজনেস যখন ক্লিয়ার করছি, সে কি উঠছে, উঠে বাসায় গেছে, গিয়ে কি বিজনেস করতে চায়, কিন্তু বিজনেস করতে দিবে না। কি করছে, শোকেস ছিল, শোকেসে গ্লাসে দিছে একবার, মানে ঘুষি, গ্লাস, শোকেসের গ্লাস তো পাতলাই থাকে, গ্লাস ভেঙে গেছে, হাত কাটছে। পরের দিন ব্যান্ডেজ নিয়ে এসে, যে ইয়াস আমি আজকে থেকে বিজনেস শুরু করবো। ঠিক আছে, এই যে স্টার্ট মাই জার্নি পাই, কিভাবে এখন আমার আমার আমারটা কি, আমার আইডি ওপেন করে দেন। ঠিক আছে, আর কিভাবে কি করতে হবে বলেন। তখন বললাম যে ব্যান্ডেজ কেন, যে এই ঘটনা, সেটা উত্তর দিতে হওয়া যাবে না। অবশ্যই কি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং কি আপনাকে আইডেন্টিফাই দ্য চয়েস, আপনাকে আইডেন্টিফাই করতে হবে চয়েস, আপনি কি করবেন। আপনি গরুর খামার দিবেন, নাকি ছাগলের খামার দিবেন, নাকি আপনি জব করবেন, নাকি অন্য বিজনেস করবেন, নাকি ফরওয়ার্ড করবেন। আপনাকে দেখতে হবে কোনটাতে আমার বেটার। যেই যে আমি বললাম আপনার সাকসেস, সফল জীবনে চাওয়া, আমার ফিনান্সিয়াল ফ্রিডম কি আমার জব থেকে আসবে, বা অন্য কোনো বিজনেস থেকে আসবে, নাকি ফরওয়ার্ড থেকে আসবে। আমি কি 10 বছর পর কি আমি আসলে কি বসে বসে খাওয়ার সুযোগ আছে, প্যাসিভ ইনকাম পাওয়ার সুযোগ আছে অন্যান্য সেক্টর থেকে, নাকি ফরওয়ার্ড থেকে আছে। আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে।
এখন আইডেন্টিফাই করতে পারবেন কখন? যে আপনার কাছে ইনফরমেশন থাকবে, তথ্য থাকবে। আপনি কি বিনা তথ্যে কি আপনি কিন্তু আইডি যাচাই বাছাই করতে পারবেন না। আপনি কোনটাতে কি লাভ এটা তো আপনাকে জানতে হবে। এখন ইনফরমেশন নেওয়ার জন্য কি আপনাকে আর মানুষের কাছে যাইতে হবে না। আপনার কি একটা স্মার্টফোন সবারই আছে। আপনি কি করবেন? গুগল, ইউটিউব, উইকিপিডিয়া কি সব রিসার্চ করে দেখবেন। আপনি ইউটিউবে সার্চ দেন যে আমি হাঁসের খামার কিভাবে দেবো, আপনার কোনো ধারণা নাই। এই এক ভিডিও ভিডিও কয়েকটা পাবেন, দেখলে আপনার কি একটা ধারণা হয়ে যাবে মাছ চাষ কিভাবে করা যায়। ঠিক আছে? তাহলে ফরেভার কি আসলে লিগ্যাল বিজনেস কিনা, রিয়েল বিজনেস কিনা, ফরেভার কি থেকে আসলে কি এই যে বলা হচ্ছে এসব পাওয়া যায় কিনা, আপনি কি টোটাল বিষয় আপনি জেনে নিতে পারবেন। আপনি যাচাই বাছাই করেন। আর যে ফরেভার যে একবার বুঝবে, ভাই সে পাগল হয়ে যাবে। পাগল হবে কিসের জন্য? মানে ওই পাগল না, পাবনায় যাওয়ার মতো পাগল না। সে হবে কি ফরেভারে সফল হওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, বিজনেস করার জন্য সে পাগল হয়ে যাবে। যেমন কি আমি পাগল হয়েছিলাম, ফরেভার ছাড়া কিছু বুঝে নেই, না খাওয়া ঘুম সব বাদ। আমাকে ফরেভার সফল হইতে হবে, ম্যানেজার হইতে হবে। আজকে এই পাগলামি কিন্তু আজকে আমাকে একটা অবস্থা নিয়ে আসছে। ওকে, আপনাকে কি গ্যাদার ইনফরমেশন নিতে হবে। ওকে, টেক দ্য বেস্ট চয়েস। যখনই আপনি কি যাচাই বাছাই করলেন যে না, আমার জীবনে যেটা দরকার, যে আমার চাওয়া পাওয়া, যে আপনার স্বপ্নগুলো আছে, স্বপ্নগুলো কিসের মাধ্যমে সম্ভব? যদি মনে হয় যে না ফরেভার মাধ্যমে পাওয়া সম্ভব, তাহলে আপনাকে এটা চুজ করতে হবে। যদি মনে করেন গরুর খামার দিয়ে সম্ভব, তাহলে ওটাই করেন। আপনার কাছে সবকিছু যাচাই বাছাই করতে হবে। ঠিক আছে? তারপরে কি আমি ধরলাম কি আপনি ফরেভার কে কি গেলেন বেস্ট চয়েস হিসেবে চুজ করে নিলেন, কারণ আমার বেস্ট চয়েস ছিল ফরেভার, এই জন্যই বলতেছি। তারপরে কি সিদ্ধান্ত নিয়ে কি হতে হবে? অ্যাকশনে যেতে হবে, সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে যেতে হবে সাথে সাথে। যে yes, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তাহলে কি আমাকে এখন কাজ করতে হবে। যাক, আমার লাস্ট রাইট। বললাম কি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আর সিদ্ধান্ত নিয়ে ভাই বসে থাকলে হবে না। আর সিদ্ধান্ত নিয়ে যে হ্যাঁ ইয়াস আমি করবো ফরেভারে, এফবি হবো, আমি সুপারভাইজার হবো, আমি ম্যানেজার হবো, নিয়ে কি এখন বলেন যে কি দেখি আমার কি আছে, ছোট ছোট মিয়া বড় মেয়ে বারে মিয়া মুভি আসছে, একটু মুভিটা দেখে আসি ভাই। এটা করলে হবে না। কারণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আসি, দেখে দেখা করে আসি, এটা করলে হবে না। কি করতে হবে? সাথে সাথে আপনাকে কি করতে হবে? লক্ষ্য নির্ধারণ, গোল সেট করতে হবে। কি গোল সেট করতে হবে? লক্ষ্য নির্ধারণ করতে হবে। কি ফরেভার বিজনেসে সফল হইতে হলে কি হতে হবে? আপনাকে ম্যানেজার হইতে হবে। আর ম্যানেজার তো আপনি একলা হইতে পারবেন না। তাহলে আপনাকে কি হতে হবে? এস্টিমেটর হইতে হবে। তাহলে এস্টিমেটর তো কি হওয়ার আগে কি হতে হবে? আপনাকে সুপারভাইজার হইতে হবে। আর সুপারভাইজার হওয়ার আগে আপনাকে কি হতে হবে? এক্সটেনশন হইতে হবে। তাহলে আপনি আর বর্তমান কি আছেন? পিসি। তাহলে যার পিসি সে তাকে কি নেক্সট টার্গেট কি এক্সটেনশন হয়ে যাবে। তাহলে আপনি এক্সটেনশন কবে হবে? আপনার গোল লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি এই মাসের এই তারিখে এই দিন আমি এক্সটেনশন হবো। যখন আপনি কি গোল সেট করে ফেলবেন, তখন কি আপনার পজিটিভ যে বিষয়গুলো এগুলো চলে আসবে। ঠিক আছে? হওয়ার জন্য যে বিষয়গুলো সেগুলো কি আপনার আপনার কি উপায় বের হয়ে যাবে। আপনি এক্সটেনশন হয়ে যান, আপনি সুপারভাইজার কবে হবেন? আপনাকে কি এই গোল সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি এক্সটেন্ড সুপারভাইজার থেকে সুপারভাইজার আগামী 2 মাসে আমি সুপারভাইজার হতে চাই, আমি 1 মাসে সুপারভাইজার হতে চাই। এই লক্ষ্য নির্ধারণ করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? আমি ম্যানেজার হবো, আমি 6 মাসে 4 মাসে ম্যানেজার হবো। এই গোল সেটটা আপনাকে করতে হবে অবশ্যই। গোল সেট করে ফেলেন যে ইয়াস আমি এই মাসের কি 29 তারিখে এক্সটেন্ড সুপারভাইজার হবো, যেমনে হোক। তাহলে কি যেমনে খাবেন কি যেমনে কেমনে হবেন, এই জন্য কি গোল সেট করার পর আপনাকে করতে হবে, প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা করতে হবে। কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজ হবে না। এই গোল জাস্ট এ উইশ উইদাউট প্ল্যানিং, মানে প্ল্যানিং ছাড়া আপনার গোল কোনোদিন ওই গোলে সারা জীবন গোলে থেকে যাবে, কোনো লাভ হবে না। তার আপনাকে পরিকল্পনা করতে হবে। এখন আপনি কিভাবে আপনার র্যাঙ্ক অ্যাচিভ করবেন, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে সামনে আগাবেন, এই প্ল্যানিং গুলো অবশ্যই কি আপনি যার মাধ্যমে আসছেন তার কাছে জেনে নেবেন। অথবা আমার কাছে যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি লক করবেন। ইনশাল্লাহ আপনাকে আমি পরিকল্পনা দিয়ে দেবো, অথবা অফিসে আসলে অবশ্যই আমার সাথে বসবেন। ঠিক আছে? আর সেই পরিকল্পনা আপনি পরিকল্পনা করার পর কি করতে হবে? আপনাকে অ্যাকশনে যেতে হবে। ঠিক আছে? অ্যাকশনে যাওয়ার আগে আপনাকে একটা কথা মাঝখানে কি আছে, চ্যালেঞ্জ নিতে হবে। যখন আপনি কাজটা শুরু করবেন, তখন কি আপনাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে, যেহেতু সিস্টেম নতুন। যেমন ঠিক আছে, যেমন আমাকে যখন শুরু করেছিলাম, আমাকে কি এই দেখা গেছে ইয়ার বড় ভাইরা বলছিল, যেহেতু মেসে ছিলাম, ঠিক আছে, যে তোমরা কেন যে এসবে যাও। তারা মনে করে যে এটা কি 2 নাম্বার কিছু, কারণ সে না জেনে অল্প বিদ্যা ভয়ঙ্কর কিছু একটু জানছে বাস। ঠিক আছে? তোমার হাঁটুর বয়সে এসব আমি করে আসছি, সরি তোমার হাফ প্যান্ট পরার বয়সে আমি এসব করে আসছি। তাহলে যে আমাকে বলতেছে হাফ প্যান্ট পরে
হাফ প্যান্ট পরে আসে, সে কি এসব করছে? সে কি কাজ করে? সে একজন গার্মেন্টস ওয়ার্কার, একজন কৃষক, ঠিক আছে, একজন অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার। সে আমাকে বলতেছে তোমার হাফ প্যান্ট পরা বয়সে আমি করে আসছি। তাহলে ভাই তুমি যদি হাফ প্যান্ট পরা বয়সে তুমি যদি করে আসো, তাহলে তোমার অবস্থান কোথায়? তো মাইনে নেবেন না বিষয়টা, ঠিক আছে? এমন একটা কিন্তু সম্মুখীন হবেন। হতে পারে আপনার কি চাচা মামা খালা, বা হতে পারে কি আপনার পরিচিত একজন বিসিএস ক্যাডার, হতে পারে কি শিক্ষিত লোক। একজন বলেন, একজন ডক্টর কি কখনো বিল্ডিং এ দিতে পারবে? ডক্টর সে তো অনেক শিক্ষিত, সে কি বিল্ডিং এ দিতে পারবে না? কিন্তু সে একজন ইঞ্জিনিয়ার, সে কি কখনো অপারেশন করে দিতে পারবে? আপনি কি বলবেন না? কেন পারবে না? এত লেখাপড়া করে কি হলো? এত টাকা পয়সা খরচ করে এত বড় ইঞ্জিনিয়ার হইলো, হওয়ার পরও সে মাত্র সামান্য অপারেশন করে দিতে পারবে না? তাহলে কোনো কথা হলো এটা? অবশ্যই সে পারবে না। কেন? সে তার জায়গায় দক্ষ। সে ফ- সে সে নিরবেশ সম্পর্কে কি জানে? সে ফরেভার সম্পর্কে কি জানে? তাহলে কি আপনাকে অনেক কিছু বলবে। এই যে এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে, ঠিক আছে? আপনার জীবনে বাধা আসবে, যদি বাধা দেখে তুমি থেমে যাও, তাহলে তুমি কি ওখানেই শেষ। কিন্তু সেই বাধা যদি পেরিয়ে তুমি এগিয়ে যেতে পারো, তাহলে তুমি সাকসেস। এই চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি আপনি অ্যাকশনে যেতে পারেন, এবং অ্যাকশনে থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ না আপনি সফল হন। তাহলে কি আপনি হবেন আগামী সফল ব্যক্তি, ঠিক আছে? আপনার নামে কি হিস্ট্রি ক্রিয়েট হবে। আপনি হয়ে যাবেন মানুষের ইন্সপিরেশন, আপনি হয়ে যাবেন মানুষের মোটিভেশন, যে আপনাকে দেখে মানুষ বিজনেস করবে, আপনার সাথে মানুষ কি পিক তুলতে আসবে। বুঝতে পারছেন? সফলতা কিন্তু এত সহজ না। ইউ ক্যান নট মেক প্রোগ্রেস উইদাউট মেকিং ডিসিশন। সিদ্ধান্ত গ্রহণ ছাড়া কখনোই আপনি কি আপনার উন্নতি করতে পারবেন না। তাহলে আপনাদের অনেকেরই উন্নতি হচ্ছে না, অনেকে আপনি আগাইতে পারতেছেন না, অনেকে আপনি কি অনেকের কাজ হচ্ছে না। কারণ একটাই, কারণ আপনি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নাই। আপনি যে এক্সটেনশন হবেন, আপনি যে সুপারভাইজার হবেন, বা আপনি যে ম্যানেজার হবেন, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। সিদ্ধান্ত সবকিছু। আপনি যে ফোর্সিং করবেন, সিদ্ধান্ত ভাই আপনাকে নিতে হবে আগে, যে আমি করবোই, যেমনি হোক আমি এটা করবোই, আমি পারবোই, আমাকে সফল হতে হবেই, যেমনি হোক আমি করবোই। যদি আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কেমনে হবে সেটা জানি না। যারা সফল হয়, যারা ম্যানেজার হয়ে গেছে অলরেডি, তাদের কথা ছিল একটাই, যে কেমনে হবে আমি জানি না, কিন্তু আমাকে হতে হবে। কি করতে হবে শুধু বলেন। এটা কিন্তু আমাকে তারা বলছিল। আজকে কিন্তু আল্লাহর মধ্যে তারা সফল হয়ে গেছে। So, আশা করি আমরা বুঝতে পারছেন। তাই সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে শুরু করেন। আশা করি আজকের আমার এই ট্রেনিং আপনাদের কাজে আসবে এবং সিদ্ধান্ত গ্রহণে অনেকটা সহায়তা করবে, আমি আশাবাদী। যদি সিদ্ধান্ত নিয়ে সফল হতে পারেন, অবশ্যই কি আমার জন্য দোয়া করবেন। আপনার সকলের কাছে দোয়া করতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, শিওর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মেন্টর আমিন হাসান আরিফ বসকে এত চমৎকার ভাবে আমাদের মাঝখানে এই টোটাল ট্রেনিংটা আমাদের মাঝখানে উপহার দেওয়ার জন্য। সো আজকের এই টোটাল ট্রেনিং থেকে আসলে কে কি ডিসিশন নিয়েছেন জানি না, তবে আমি আবারও নতুন করে ডিসিশন নিয়েছি যে না, আমাকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং নতুন করে আবারও ডিসিশন নিয়েছি যে আমি যদি এখন বর্তমানে আমার 2 লাখ ইনকাম থাকলে আমাকে ডিসিশন নিয়েছি অলরেডি আমাকে 4 লাখ ইনকামে যেতে হবে। তার মানে আমি সামনের দিকে কিন্তু অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি। তো আজকে এখানে প্রায় 500 পার্টিসিপেন্ট আমরা লাস্ট পর্যন্ত ছিলাম। আশা করি আপনারা আজকের এই টোটাল সেশন থেকে এই টু জেড ক্লিয়ার হতে পারছেন, যার একটা ডিসিশন আপনার জীবন কিভাবে পরিবর্তন করে দিতে পারে। আজকে পরিবারের সাথে প্রায় 20 বিলিয়ন পিপল সফল হয়েছে, আপনিও এখানে সফল হতে পারবেন। এখানে হাজারো শিয়াব এখানে সফল হয়েছে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। রাইট প্ল্যাটফর্ম, আপনি এখন রাইট প্ল্যাটফর্ম পেয়েছেন, জাস্ট সঠিক একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত পরে আপনার জীবন পরিবর্তন করতে। সো জীবন যেহেতু আপনার, একান্তই সিদ্ধান্ত আপনারই। আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে। সো এখানে আমরা যারা লাস্ট পর্যন্ত আছি, তো আমরা একটু সবারই কমেন্টস দেখতে চাই। আমরা কমেন্ট বক্সটা ওপেন করে দিয়েছি যে আপনারা আজকে সকলে ডিসিশন নিতে পারছেন কিনা। যদি ডিসিশন নিতে পারেন আমরা সকলেই দেখবে ইয়েস ইনশাআল্লাহ। আগামী এই যে আজকে 26 তারিখ, যদি আপনি এই মাসের ভিতর যারা বিজনেস শুরু করতেছেন বা বিজনেস ক্লিয়ারিটি ধারণা পেয়ে গেছেন, শুরু করার করাতে আছেন, ইনশাআল্লাহ শুরু করে দেন। এই মাস থেকে ইনশাআল্লাহ সকলে আগামী মাস থেকে প্রত্যেক একটা মান্থলি ইনকামে যেতে পারবেন। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলো আমাদের মেন্টর, আপনি সকল কিছু অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। সো আসুন সকলে একটা সিদ্ধান্ত নেই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার জার্নিটা স্টার্ট করি। এবং পরিবারে যেখানে আমার সফলতার জন্য হাজার হাজার মানুষ যদি সেখানে কাজ করে, তাহলে আমার সফলতা ইজি। আজকে দেখেন 2021 সালে আমি সাহেব যখন ফরেভার আসছিলাম, যখন লেদা বাচ্চার মতো কিছু বুঝি না,
সেই শিহাব যদি ফরএভারে আজকে কিছু মেন্টর আমাকে এখানে হাতে কলমে তৈরি করতে পারে, তাহলে আজকে আপনি জেনে হোক না বুঝে হোক আপনি সঠিক ট্র্যাকে আছেন। সো মাই ডিয়ার অল অডিয়েন্স, আমি আপনাকে মেসেজ দিতে চাই আপনি এখন সঠিক ট্র্যাকে আছেন। আজকে যে প্রেজেন্টেশন আপনি শুনছেন, এই প্রেজেন্টেশনের উপর যদি সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার লাইফ চেঞ্জ হবে। যেহেতু এখানে আমি পেরেছি মানে কি আপনিও পারবেন। আজকে 2021 সাল থেকে আজ অবধি পর্যন্ত আমার মেন্টর সেভাবে হাতে কলমে ধরে আজকে আমাকে তৈরি করেছে। আজকে আমি সফল এবং আমাকে আরো উন্নততে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার আপলাইন ম্যানেজার তিনি আপনাকে এখানে বেস্টটা দিয়ে আপনাকে ট্রাই করে আপনাকে সফল করার জন্য। সো আসুন আমরা সকলে একটা সিদ্ধান্ত নেই, পরিবারের সাথে রাইট সময় রাইট একটা ডিসিশন আগে বাড়াই, ইনশাআল্লাহ আপনি জয় হতে পারবেন এবং আগামী দিনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। সেরকম একটা অপরচুনিটি কিন্তু আপনার লাইফে এন্ট্রি করছে। অপরচুনিটি সবসময় অ্যাভেলেবল লাইফে এন্ট্রি করে না। এক সময় দেখেন আপনি অনেক ভালো গোল্ডেন টাইম আপনি পার করেছেন, আপনি অনেক ভালো টাইম পার করেছেন, বাট এখন তো আপনি গোল্ডেন টাইম আপনার নেই। এখন আপনি একটা গোল্ডেন টাইম আপনি অলরেডি পেয়ে গেছেন। সো এই সময় আর অযথা নষ্ট না করি, ফেসবুক ইউটিউব গেম সব ইস্তেমাল করি, সব বাদ দিয়ে এবং ফরএভার সিদ্ধান্ত নিয়ে এসে শুরু করে দেই। অবশ্যই একটা বছর পরে আপনি নিজের পরিবর্তনটা আপনি নিজে দেখতে পারবেন, যেমন আজকে আমরা দেখতেছি। সো আসুন সকালে এক সিদ্ধান্ত এসে শুরু করে দেই, ইনশাআল্লাহ আগামী জার্নি পথে আপনি সফল, আমরা আপনাকে টপ হয়ে দেখতে চাই ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সর্বশেষ আবার ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রাণপ্রিয় মেন্টর, যার লং টাইম খুবই চমৎকার ভাবে আমাদের একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন, যে ট্রেনিং এর মাধ্যম থেকে আমি আবারও নতুন করে ডিসিশন নিয়েছি তাহলে ইয়েস আমাকে সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে এবং বরাবর অ্যাচিভমেন্ট গুলো আমাকে নিতে হবে। আজকে বস স্বপ্ন দেখে যে তার ওয়াইফকে নিয়ে কিন্তু দেশে বাইরে ফরেভার টাকা দিয়ে হানিমুন করবে, সো ওইরকম কিন্তু আমিও করতে চাই, স্বপ্ন অলরেডি চেঞ্জ করে ফেলেছি। সো আসুন ইনশাআল্লাহ সকল স্বপ্ন পূরণ হবে ফরেভারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলেরই সুস্বাস্থ্য কামনা করে, সকলে ভালো বিজনেস কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।